বাসর রাতে অত্র নিজের রুমে ঢুকতে দেখলো তার বিয়ে করা বউ আভা শাড়ি ফেলে ব্লাউজ আর পেটিকোট পরে দাঁড়িয়ে আছে। বাসর ঘরে ঢুকেই এরকম একটা দৃশ্য দেখতে হবে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। না চাইতেও অত্রের চোখ চলে যায় আবার বাম পাশে থাকা ছোট্ট একটা অসম্ভব তিলটার দিকে। তার চোখ আটকে যায় সেখানে। ফর্সা পেটের উপর কালো তিলটা চম্বুকের মতো আকর্ষণ করছে তাকে। ধীরে ধীরে সে একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে। হঠাৎ করেই হুঁশ ফিরে আসায় অত্র কোনো মতো নিজেকে সামলে নিয়ে বলে ওঠে, এই মেয়ে, তোমার কি লজ্জা নেই? আভা পিছন ফিরে অত্রকে দেখে বিশাল বড় একটা শক খায়। ও দরজা লক করতে ভুলে গিয়েছে। আভা তাড়াতাড়ি নিজের থ্রি পিস নিয়ে বাথরুমে ছুটে চলে যায়। আভা বের হতেই অত্র তাকে খুব জোরে দেওয়ালের সাথে চেপে ধরে বলে, কান খুলে শুলে রাখো, আমি তোমাকে নিজের ইচ্ছায় বিয়ে করিনি, পরিবারের চাপে বিয়ে করতে বাধ্য হয়েছি। আজ একটু আগে যেটা করলে সেটা ভুলেও দ্বিতীয়বার করতে আসবে না। তোমার এই চেহারা আমার বাবা মাকে ফাঁসাতে পারলেও এই অত্রকে ফাঁসাতে পারবে না। আমি আপনাকে ভালোবাসি। বলেই খুব জোরে আভাকে ধাক্কা মারে। আভা টাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। অত্রের এই ব্যবহারে আভা একটুও ঘাবড়ায়নি। ও তো এটাই চেয়েছিল। সংসার করার কোনো ইচ্ছাই নেই আভার। আভা উঠে দাঁড়িয়ে অত্রকে বলল, ধন্যবাদ। আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন। আভার কথা শুনে অত্র অবাক হয়। আভা আবার বলতে থাকে, অনেক রাত হয়েছে, আপনার পাশে এক খাটে শোয়ার আমার কোনো ইচ্ছে নেই। খাটে কেন বলছি, এক রুমেই থাকার কোনো ইচ্ছা আমার নেই। আপনি বরং আপনার নিজের রুমে নিজের খাটে ঘুমান, আমি বেলকনিতে যাচ্ছি। আমাকে একটা কাঁথা আর বালিশ দিলেই চলবে। এবার আমার কথায় অত্র খুব অবাক হলো। এ মেয়ে বলে কি? যাই হোক, অত্র আভাকে একটা বালিশ আর একটা কাঁথা দিয়ে দিল। আচ্ছা তাহলে যাই, গুড নাইট। অত্র আবার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। একটু পর ফ্রেশ হয়ে নিজেও শুয়ে পড়ল। কি অদ্ভুত এই মেয়েটা! আমি এত রুড বিহেভ করলাম, তাও ও রিয়াকশনই দেখালো না। কোনো তো রহস্য আছেই ওর মধ্যে। ধুর, আমি এই মেয়ের কথা কেন ভাবছি? আমি তো আপনাকে ভালোবাসি। দেখি আমার বেবিকে একটা কল করি। কি হলো, পাগলিটা কল রিসিভ করছে না কেন? ও কি আমাকে ভুল বুঝলো? এসব ভাবতে ভাবতে পত্র ঘুমিয়ে পড়ল। এদিকে আফারোজ অনেক ভালো লাগছে। বাবা মা তাকে বোঝা মনে করতো, জোর করে বিয়ে দিয়ে দিল। কত না ভয় পেয়েছিল সেই এই বিয়েতে। আবার একটু মত ছিল না। অত্র তাকে মেনে নেয়নি, এটাই অনেক। এখন সে নিজের মতো করে বাঁচতে পারবে। সকালে সকালে ঘুম থেকে উঠে ব্যালকনি থেকে রুমে চলে আসে। তারপর একবার অত্রের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। তারপর লাগেজ থেকে একটা শাড়ি বের করে ওয়াশরুমে চলে যায় গোসল করার জন্য। কিছুক্ষণ পরে একটা নীল শাড়ি পরে ভেজা চুলে বের হয় ড্রেসিং টেবিলের সামনে এসে চুল চিরুনি করার জন্য। হঠাৎ মুখের উপর পানির ছিটা পড়ায় ঘুম ভেঙে যায় অত্রের। তারপর বিরক্ত নিয়ে চোখ মেলে তাকায়, কিন্তু চোখ মেলে তাকানোর পর তার সব বিরক্তি যেন এক নিমিষেই দূর হয়ে যায়। সে চুপি চুপি দেখতে থাকে আবাকে। হঠাৎ আবার মনে হয় পেছন থেকে অত্র তাকে দেখছে, তাই সে পেছনের দিকে তাকায়, কিন্তু দেখে অত্র ঘুমিয়েই আছে। তারপর আবার ওঠে আর একবার অত্রের দিকে তাকিয়ে নিচে কিচেনে চলে যায়। আবার চলে যাওয়ার পর অত্র চোখ মেলে তাকায় আর নিজেই নিজেকে গালি দিতে থাকে, স্টুপিড! অত্র কি হয়েছে তোর? বারবার ওই মেয়ের দিকে কেন তাকাচ্ছিস? আর একটু হলেই তো ধরা পড়ে যাচ্ছিলি। তারপর অত্র তাওয়াল নিয়ে বাথরুমে চলে যায়। আভা নিচে গিয়ে দেখে তার শাশুড়ি মা রান্না করছে। আভা তার কাছে গিয়ে তাকে সালাম করলো আর বলল, মা, আমি কি রান্নার কাজে আপনাকে হেল্প করব? না মা, তুমি এত সকালে এখানে কেন? আন্টি, আসলে রুমে থাকতে ভালো লাগছে না, তাই একটু আপনার কাছে হেল্প করতে এলাম। আন্টি বলছো কেন? আমি তোমার শাশুড়ি,
আর শাশুড়ি তো মায়েরই মতন। আমাকে তুমি মা বলে ডেকো। আচ্ছা মা। অত্র কি ঘুম থেকে উঠেছে? জি না মা, এখনো ঘুমাচ্ছে। তুমি যাও, অত্রকে ডেকে তুলে বলো ফ্রেশ হয়ে নিচে আসতে। সবাই একসাথে ব্রেকফাস্ট করে নাও। কিছুক্ষণের মধ্যে সবাই বউ দেখতে আসবে। তোমাকে তো আবার রেডি হতে হবে তাড়াতাড়ি। যাও। আচ্ছা মা, ঠিক আছে। তারপর আবার রুমে এসে দেখে অত্র ফ্রেশ হয়ে সোফায় বসে কারোর সাথে ফোনে কথা বলছে। কারো যদি ফোনে কথা বলা শেষ হয়ে থাকে তাহলে নিচে চলে যাক, মা তাকে ব্রেকফাস্ট করার জন্য রাখছে। এই ইউ, আমার একটা নাম আছে। আই এম অত্র, অত্র আহমেদ। আপাতত আমি কারোর নাম জানার জন্য ইন্টারেস্টেড নই। এটা বলার সাথে সাথে অত্র উঠে আবার গাল শক্ত করে চেপে ধরে বলে, হাউ ডিয়ার ইউ, আমার সাথে এভাবে কথা বলার সাহস কি করে হয় তোমার? আভা ঝাড়ি মেরে অত্রের হাত সরিয়ে দিয়ে বলে, এখানে সাহস দেখানোর মতো কিছু বলিনি, যেটা ঠিক সেটাই বলেছি। আর একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, ভুল করেও কথায় কথায় আমাকে টাচ করার মতো দুঃসাহস দেখাতে যাবেন না। এর পরিণাম কিন্তু ভালো হবে না, মাইন্ডেড মিস্টার অত্র আহমেদ। এটা বলে আবার সোজা নিচে চলে যায়। আর ওদিকে অত্র অবাক দৃষ্টিতে আবার চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, এ কেমন মেয়ে রে বাবা, ভেবেছিলাম আমি তাকে ইগনোর করব, এখন তো দেখছি উল্টো আমাকেই ইগনোর করা শুরু করেছে। শুধু ইগনোর নয়, রীতিমতো অপমান। না, এর জন্য ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে, হবেই। তারপর অত্র নিচে চলে যায় ব্রেকফাস্ট করতে। তারপর আবার দিকে এক নজর তাকিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ে। তারপর পাশ থেকে অত্রের ছোট বোন আদ্রিতা বলে, কিরে ভাইয়া, এরকম টমেটোর মতো লাল হয়ে আছিস কেন? মনে হচ্ছে যে কোনো সময় ফেটে যাবে। চুপ, একটা কথা না বলে চুপচাপ খা, না হলে টমেটোর মতো তোকে ফাটাবো। সব সময় ফাজলামি। অত্রের আম্মু বলে উঠল, এই আদ্রিতা, তাড়াতাড়ি চুপ করে খেয়ে নে। তোর ভাবিকে তো সাজাতে হবে নাকি? কি বলো আম্মু, আমার ভাবি এমনিতেই যে সুন্দরী, তাকে যদি আরো সাজাই তাহলে তো লোকের নজর লেগে যাবে। এটা শুনে অত্রের আব্বু আম্মু দুজনে হেসে ওঠে। তারপর অত্রের আব্বু আবাকে বলে, কিরে মা, এখানে তোর কোনো সমস্যা হচ্ছে না তো? না বাবা। দেখ, একদম লজ্জা পাবি না। এটা এখন তোরই বাড়ি, তাই যেভাবে সুবিধা হয় সেভাবেই থাকবি। ঠিক আছে বাবা। এটা শুনে অত্র মনে মনে বলে, বাবা তোমরাও না মাথা খারাপ। সমস্যাকে জিজ্ঞেস করছে তার কোনো সমস্যা আছে কিনা, যত সব আদিক্ষেতা। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায় রেস্ট করার জন্য। তার কিছুক্ষণ পরে আদ্রিতার সব বান্ধবীরা চলে আসে। তাদের সবাইকে নিয়ে আদ্রিতা অত্রের রুমে চলে যায়। গিয়ে দেখে আভা বেডের উপর বসে আছে আর অত্র ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আদ্রিতা অত্রের কাছে গিয়ে বলে, ভাইয়া, এখন তুই বাইরে যা, আমাদের ভাবির সাথে কাজ আছে। তোদের কাজ আছে তোরা কর, আমি কেন বাইরে যাব? আমি আমার রুম ছেড়ে কোথাও যেতে পারবো না। রুম ছেড়ে যেতে পারবি না নাকি বউকে রেখে যেতে পারবি না, কোনটা বল তো? দেখ, একদম আমার সাথে ফাজলামি করবি না। তুই একদিনেই বউ পাগল হয়ে গেছিস, সেটাতে কোনো দোষ নেই, আর আমি বললেই দোষ। ধুর, থাক তোরা, আমি চলে যাচ্ছি রুম থেকে। এটা বলে অত্র রেগে রুম থেকে বের হয়ে যায়। আর এটা দেখে সবাই হাসতে থাকে। তারপর সবাই মিলে আবার সাথে গল্প শুরু করে। গল্প করতে করতে দুপুর হয়ে যায়। সারা বাড়ি ভর্তি মেহমান। দুপুরবেলা পার্লারের লোক এসে আভাকে সাজানো শুরু করলো। আভার বাসা থেকে আভার আব্বু আম্মু ভাই সকালে এসেছে। আভা বাবা মায়ের একমাত্র মেয়ে, সবার খুব আদরের। বৌভাতের অনুষ্ঠান শুরু হলো। আভাকে একটা বেগুনি রঙের শাড়ি পরানো হয়েছে। অত্র আভাকে দেখে চোখ ফেরাতেই পারছে না। অসম্ভব সুন্দর লাগছে আভাকে, কিন্তু তাতে কি আমার?
অত্রর সব বন্ধুরা এসে অত্রকে কংগ্রেস করছে আর আভার এত প্রশংসা করছে। হেই ডুড, কি যে বলিস না, ওই মেয়ে কখনো আমার আফরানের মতো হতে পারবে না। এটা শুনে সিয়াম বলল, দোস্ত, তুই জানিস না আপনার বিয়ে ঠিক হয়ে গেছে? তোর বিয়ের খবর শুনেই ওর ফ্যামিলির পছন্দ করা ছেলেকে হ্যাঁ বলে দিয়েছে। কি বলছিস তুই? না, এটা কখনোই হতে পারে না। আমার ইমিডিয়েটলি আফরার সাথে কথা বলতে হবে। দোস্ত, আজ তোর বউ ভাত, এখন এটা করা তোর ঠিক হবে না। অনুষ্ঠান মিটে গেলে না হয় যা করার করিস। আমার আর এক মুহূর্ত লেট করা যাবে না। বলেই অত্র কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেল। এদিকে আবহাওয়ার বাবা মাকে দেখে একটুও কান্না করেনি, বরং তাদের কাছে গিয়ে বলছে, তোমাদের কোনো অসুবিধা হয়নি তো? এসেছো, খেয়েছো, এখন বাসায় চলে যাও। এটা শুনে আবার বাবা মা অনেক অবাক হয়ে যায়। তারপর আবার বাবা বলে ওঠে, আভা, কি বলছিস সেসব? আজ তোর বউ ভাত, আমরা তোকে নিতে এসেছি। আজ তুই আর অত্র আমাদের সাথে আমাদের বাসায় যাবি, এটাই তো নিয়ম। কোনো নিয়মের তোয়াক্কা আমি করি না, আর আমি কখনো তোমাদের বাসায় যাব না। তোমাদের কাছে বোঝা হয়েছিলাম, তাই এতদিন লোকের হাজার কথা শুনতে হয়েছে তোমাদের। কিন্তু এখন তো আমার বিয়ে হয়ে গেছে, এখন তো আর তোমাদের কারো কথা শুনতে হবে না। বিয়ে করতে বলেছ, বিয়ে করেছি, এখন তোমরা শান্তিতে থাকতে পারবে। আমি এখন এই বাড়ির বউ, এখন থেকে আমাকে আমার মতো ভালো থাকতে দিবা। আমরা কেন এটা করেছি তুই খুব ভালো করেই জানিস। আমরাও চাই আমাদের মেয়েটা হাসি খুশি থাকুক। অতীতে যা হয়েছে সব ভুলে যা মা। আমরা কেউ তোর খারাপ চাই না। অত্র তোকে খুব ভালো রাখবে, ওকে মেনে নে, দুজনে সুন্দর একটা সংসার সাজা। তারপর আবার চলে যেতে লাগলো। আভা শোন। আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে না থেকে আভা ওদের সামনে থেকে নিজের রুমে চলে আসলো। আজ খুব কষ্ট হচ্ছে তার, কান্নায় বুক ফেটে যাচ্ছে। মনে হচ্ছে এতদিন জমিয়ে রাখা কষ্টগুলো আজ আবার চোখ বেয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ছে। আবার মা বাবা কোনো রকম অত্রের বাবা মাকে বুঝিয়ে অত্রদের বাসা থেকে বিদায় নিল। অত্র আভাকে ছাড়াই নিজের বাসায় চলে গেল। এদিকে অত্র আফরার কাছে এসেছে। এখন আফরার সাথে কথা বলাটা খুবই জরুরি। অত্র আফরাদের বাড়িতে এসে দেখে আফরাদের বাসাটা সুন্দর করে সাজানো হয়েছে, যেটা দেখার সাথে সাথে অত্রের বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। সে ধীর পায়ে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু তার পাগুলো যেন চলতেই চাচ্ছে না। অত্র কোনো রকম বাসার মধ্যে ঢুকে যায়। বাসার মধ্যে ঢুকে একজনকে জিজ্ঞেস করে, আফরা কোথায়? আপনার তো আজ গায়ে হলুদ, কিন্তু আপনি কে? এটা শোনা মাত্র অত্র আর দাঁড়িয়ে থাকতে পারল না। সামনের দিকে এগিয়ে যেতেই দেখতে পারল আফরা খুব সুন্দর করে হলুদের সাজে সেজে স্টেজে বসে আছে। এটা দেখার সাথে সাথেই অত্রের দমটা যেন বন্ধ হয়ে যাবে এরকম মনে হয়। স্টেজের পাশে গিয়ে অত্র আফরাকে ডাকে, আফরা। হঠাৎ অত্রের কথা শুনে আফরা চমকে ওঠে। তাকিয়ে দেখে স্টেজের পাশে অত্র দাঁড়িয়ে আছে। তুমি এখানে এসেছো কেন? তোমার তো এখন নতুন বউয়ের সাথে থাকার কথা। আফরার মুখে এমন কথা শুনে অত্র রাগ চরমে পৌঁছালো। আফরাকে সবার সামনে স্টেজ থেকে টানতে টানতে একটা খালি রুমে নিয়ে আসে। নিয়ে এসে দরজা বন্ধ করে দিল। এসবের মানে কি আফরা? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আমার বাসা থেকে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। আমি তোমার কাছে একটু সময় চেয়েছি, আর তুমি এভাবে আমাকে না জানিয়ে বিয়ে করতে যাচ্ছ? আফরা, প্লিজ এমনটা করো না। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। শোনো অথর, যা হয়ে গেছে তুমি মেনে নাও। এই দেখো, আমিও আমার ভাগ্যকে মেনে নিয়েছি। তুমি যদি আমার হতে, তাহলে তোমার ফ্যামিলি আমার সাথেই তোমাকে বিয়ে দিত। কিন্তু তারা আমাকে পছন্দ করেনি, তোমার বউকে পছন্দ করেছে। আমি জানি
তুমি ওকে মেনে নাওনি, এখনো ওকে স্ত্রীর মর্যাদা দাওনি। আমি চাই তোমরা একটি সুখী দাম্পত্যের মতো জীবনযাপন করো। প্লিজ অত্র, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমরা এক হতে পারিনি তো কি হয়েছে, আমাদের বন্ধুত্ব সারা জীবন থাকবে। আফরা, ওটা কোনো মেয়ে না, একটা চুড়েল, তুমি জানো না। ওকে মেনে নেয়া আমার পক্ষে ইম্পসিবল। আমি তোমাকে খুব ভালোবাসি আফরা, তুমি প্লিজ এই বিয়েটা ভেঙে দাও। আমরা খুব দূরে চলে যাব, একটা সুন্দর সংসার সাজাবো। অত্র, আমার হাত ছাড়ো, এটা আর সম্ভব না, কার আমার বিয়ে। প্লিজ তুমি চলে যাও। আফরা, প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি কেন বুঝছো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তোমাকে মা চাই। অত্র আফরাকে খুব জোরে দেওয়ালের সাথে চেপে ধরে। অত্র, আমার লাগছে, ছাড়ো আমাকে। তুমি বলো, এই বিয়ে ভাঙবা নাকি নাকি আমি ভাঙবো? আফরা অত্রকে খুব জোরে একটা ধাক্কা দিয়ে ঠাস করে অত্রর মুখে একটা চর বসিয়ে দিল। ছি অত্র, তোমাকে আমি অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি এতটা স্বার্থপর, যেটা ভাবতেও আমার কষ্ট হচ্ছে। চাইলে সব কিছু সম্ভব হয় না অত্র। আমাদের সমাজ, পরিবার, নিয়ম নীতি বলেও অনেক কিছু আছে। তুমি ভাবলে কি করে তোমার এমন একটা প্রস্তাবে আমি রাজি হয়ে যাব? নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের ঘর ভেঙে দেব, এটা তুমি ভাবতে পারলে কি করে? আফরা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে ভুল বুঝছি না অত্র, যেটা সত্যি সেটাই বলছি। শোনো, শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসার মানুষটাকে আপন করে পেতে ভাগ্য লাগে, যেটা তোমার বা আমার কারোরই নেই। আর এটাই বাস্তব, বাস্তবতাকে মেনে নিতে শিখো অত্র। একটা কথা সবসময় মনে রাখবে, উপরারাও আভাকে তোমার জন্য জীবনসঙ্গী হিসেবে তৈরি করেছে, আমাকে নয়। তাই ওকে তুমি মেনে নাও। আমি হয়তো তোমার প্রথম ভালোবাসা ছিলাম, কিন্তু আভাই হবে তোমার শেষ ভালোবাসা, সেটা একদিন তুমি নিজেই বুঝতে পারবে। আর একটা কথা, আর কখনো নিজের ভালোবাসার দাবি নিয়ে আমার সামনে এসো না। আমার নতুন জীবনের জন্য দোয়া করো। আমি চাই না অতীতের কথা ভেবে ভবিষ্যৎ নষ্ট করতে। তুমি নিজে সুখী হও, আর আমাকেও সুখী হতে দাও। ভালো থেকো অত্র, গুড বাই। এটা বলে আফরা রুম থেকে বের হয়ে চলে যায়। আর অত্র ছলছল চোখে আফরার যাওয়ার দিকে চেয়ে থাকে। ঘড়িতে রাত 1:30। অত্র প্রচণ্ড নেশা করে মাতাল হয়ে নিজের বাসায় ফিরেছে। রুমে ঢুকে সোজা বিছানায় শুয়ে পড়ল। পরেক্ষণে মনে পড়ল আবার কথা। আজ ওর জন্যই অত্র আফরাকে হারালো। আজ ওকে একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। অত্র উঠে ব্যালকনিতে আবার কাছে গেল। আবার তখন গভীর ঘুমে মগ্ন। ঘুমন্ত আবার মুখে হালকা চাঁদের আলো, হালকা অন্ধকার মিলে এক অদ্ভুত সৌন্দর্য সৃষ্টি করেছে। আর সেই সৌন্দর্য অত্রকে ভীষণভাবে আকৃষ্ট করছে। অত্রের মনে চাইছে সবকিছু ভুলে আবার মাঝে ডুবে যেতে। অত্র হাঁটু মুড়ে আবার পাশে বসলো। তারপর আবার খুব কাছে চলে যায়। এতটা কাছে চলে যায় যে অত্র আবার প্রতিটা নিঃশ্বাস অনুভব করতে পারছে। আবার মুখের দিকে তাকালেই অত্রের এক অদ্ভুত মায়া কাজ করে। এটা অত্র এর আগেও ফিল করেছে। ও জানে না এটা কি, হয়তো উপরওয়ালা সবটা উপর থেকেই সেট করে রেখেছে। হঠাৎ অত্র কিছু একটা ভেবে আমাকে এক ঝটকায় কোলে তুলে নিয়ে রুমে এনে বিছানায় ছুঁড়ে মারে। হঠাৎ বিছানায় এভাবে ধূপ করে পড়ার পরে আবার ঘুম ভেঙে যায়। আর চোখে যায় অত্রর দিকে। অত্র ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে তার দিকে। আবার তার কোনো কথার পাত্তা না দিয়ে বলল, এসবের মানে কি? বলছি না আমাকে কখনো টাচ করবেন না। বলেই উঠে যেতে চাইলে অত্র আবার হাত ধরে ফেলে। আবার বুঝতে পারে অত্র ড্রিঙ্ক করেছে। হাত ছাড়ুন আমার।
অত্র আরো জোরে আবার হাত ধরে এক ঝটকায় নিজের কাছে টেনে আনে। আভা চোখ বড় করে অত্রর দিকে তাকিয়ে থাকে। অত্রর এখন হোশ নেই। ওকে এখন কিছু বললে ও উল্টো রিয়েক্ট করতে পারে। অত্র আবার ঠোঁটের দিকে গভীরভাবে চেয়ে আছে। অত্র আবার ঠোঁটের দিকে এগিয়ে আসছে, আর আভার রাগে শরীর ঘিনঘিন করছে। আভা অত্রকে একটা ধাক্কা দিয়ে চলে আসতে গেলেই অত্র আবার হাত ধরে আমাকে বিছানায় ফেলে দেয়। এক টান দিয়ে আভার বুকের উপর থেকে শাড়ির আঁচল ফেলে নিজেই আভার উপর লাফিয়ে পড়ে। অত্র আভার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ল। আভা প্রচুর চেষ্টা করছে অত্রকে নিজের কাছ থেকে সরানোর, কিন্তু কিছুতেই সরাতে পারছে না। আভা দুই হাত দিয়ে অত্রকে ধাক্কা দিচ্ছে। অত্র আবার দুই হাত শক্ত করে ধরে আবার গলায় মুখে অজস্র চুমু দিচ্ছে। একটু পর আবার হাত একটু ঢিল হলেই আবার বিছানার সাইডে রাখা ফুলদানি দেখতে পায়। ওর হাতের কাছে পেয়েই অত্রের মাথায় সজোরে একটা বাড়ি মারে। বাড়ি খাওয়ার সাথে সাথে অত্র আবাকে ছেড়ে মাথায় হাত দিয়ে ব্যথায় কাতরাতে থাকে। আভা ছাড়া পেয়েই এক দৌড়ে আদিত্যের রুমে যায়। রুমে গিয়ে দরজায় গিয়ে জোরে জোরে নক করতে থাকে। এত রাতে দরজায় নক করার শব্দে আদিত্যের ঘুম ভেঙে যায়। তারপর ভয়ে ভয়ে সে উঠে বসে এবং বলে, কে বাইরে? আমি তোমার ভাবি, তাড়াতাড়ি দরজা খুলো। আবার গলা শুনেই আদ্রিতা দৌড়ে এসে দরজা খুলে দেয়। আর দরজা খোলার সাথে সাথে আভা আদ্রিতাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ঘটনার আকস্মিকতায় আদ্রিতা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে ভাবি? তুমি কান্না করছো কেন? তোমার ভাই মদ খেয়ে এসে আমার সাথে অসভ্যতামি করেছে, আমি ওকে মেরেছি। কি বলো ভাবি? ভাইয়া মদ খাওয়া তো দূরের কথা, নাম শুনতেও পারে না। তুমি ওয়েট করো, আমি দেখছি। তারপর আদ্রিতা অত্র রুমে যেয়ে দেখে তার ভাইয়ের মাথা দিয়ে রক্ত ঝরছে। অত্র অজ্ঞান অবস্থায় বিছানা পড়ে আছে। এটা দেখার সাথে সাথে আদ্রিতা চিৎকার দিয়ে বলে ওঠে। ভাইয়া! আদ্রিতার চিৎকার শুনে আবা ভয়ে কেঁপে ওঠে, আর নিচে থেকে অত্রের বাবা মাও চলে আসে। তারপর অত্রের অবস্থা দেখে বলে, এ কি, অতনুর কি হলো? মাথা দিয়ে এত রক্ত পড়ছে কেন? আদ্রিতা, তুই এক্ষুনি ডাক্তারকে ফোন কর। আমি এক্ষুনি যাচ্ছি আম্মু। এটা বলে আদ্রিতা দৌড়ে ফোন নিতে রুমে এসে দেখে আবা গুটিসুটি মেরে বসে কান্না করছে। এটা দেখে আদ্রিতা আবাকে বলে, ভাবি, ভাইয়ার অবস্থা খারাপ, রক্ত পড়া বন্ধ হচ্ছে না। তুমি তাড়াতাড়ি ভাইয়ার কাছে যাও, আমি ডক্টরকে ফোন করছি। কিন্তু আব্বু আম্মু যদি কিছু জিজ্ঞেস করে তখন আমি কি উত্তর দিব? এখন এসব নিয়ে কিছু বলার দরকার নেই, আগে ডক্টরকে আসতে দাও, তারপর দেখা যাবে। আচ্ছা ঠিক আছে। এটা বলে আবার নিজের রুমের দিকে পা বাড়ায়, কিন্তু পা যেন একদমই চলতে যাচ্ছে না। কোনো মতো সে রুমের দরজার পাশে এসে দাঁড়ালো, কিন্তু রুমের ভিতরে ঢোকার সাহস পাচ্ছে না। একটু পরে আদ্রিতা ডক্টরকে ফোন করে হাতে একটা ফার্স্ট এইড বক্স নিয়ে এসে দেখে আভা এখনো বাইরে দাঁড়িয়ে আছে। তাই সে আবার হাত ধরে টেনে ভেতরে নিয়ে যায়। ওদের দেখে অত্রের আব্বু বলে, কি রে অদ্রিতা, ডক্টরকে ফোন করেছিস? আর আভা কোথায় ছিল এতক্ষণ? এটা শুনে আভা কিছু বলার আগেই আদ্রিতা বলে ওঠে, হ্যাঁ, ডক্টরকে ফোন দিয়েছি, আর ভাবি আমার রুমে গিয়েছিল ফার্স্ট এইড বক্স আনতে। আভাকে দেখেই অত্রের বাবা বলল, আভা, তুমি তো রুমেই ছিলে, এসব কিভাবে হলো? আসলে বাবা, এখন এসব কথা কিভাবে বলবো? আল্লাহ, তুমি আমার সহায় হও। কথাটা মনে মনে বললাম। তখনই আদ্রিতা এসে বলে, বাবা, ভাইয়া আজ অতিরিক্ত ড্রিঙ্কস করে বাসায় এসেছে, যার ফলে তার সামলাতে না পেরে পরে গিয়ে মাথা ফেটে গেছে। কি বলছিস এসব? অত তো কখনো ড্রিঙ্কস ছুঁয়েও দেখি না, আজ হঠাৎ এসব করলো কেন? সেটা তো জ্ঞান ফিরলেই জানা যাবে। এখন একটু চুপ করো, আপাতত রক্ত বন্ধ করার ব্যবস্থা করতে হবে। এটা বলে আদ্রিতা আবার দিকে একবার তাকিয়ে
ফার্স্ট এড বক্স নিয়ে অত্রের পাশে বসে তুলা দিয়ে রক্ত পরিষ্কার করতে থাকে। তার কিছুক্ষণ পরে ডক্টর চলে আসে। তারপর সব ঘটনা শুনে কাটা জায়গা পরিষ্কার করে দিয়ে ব্যান্ডেজ করে দেয় আর কিছু ঔষধ দেয়। অত্রের আব্বু বলে, ডক্টর, ভয়ের কোনো কারণ নেই তো? না মিস্টার আশরাফ আহমেদ, ভয়ের কোনো কারণ নেই। আসলে রক্ত পড়েছে ঠিকই, কিন্তু কাটাটা তেমন গভীর নয়। কিন্তু এখনো তো জ্ঞান ফিরছে না। আসলে অত একটু বেশি ড্রিঙ্কস করে ফেলেছে, তাই ওর অজ্ঞান হওয়ার পেছনে মাথা ফেটে যাওয়ার থেকে নেশাটা বেশি কাজ করেছে। এখন ঘুমাতে দিন, ঘুম ভাঙলেই আশা করি সব ঠিক হয়ে যাবে। এখন অনেক রাত হয়েছে, আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। ওষুধগুলো ঠিকমতো খাওয়াবেন, আর কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে ফোন দেবেন। আমি এবার আসি। আচ্ছা চলুন, আপনাকে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। তারপর আশরাফ আহমেদ আর ডক্টর রুম থেকে বের হয়ে যায়। তখন অত্রের আম্মু বলে, আভা, আজ সারাদিন তোমার উপর অনেক ঢকল গেছে। তুমি এখন যাও, আজ আদ্রিতার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি অতরের সাথে আছি। কিন্তু মা, কোনো কিন্তু নয়, আমি যেটা বলছি সেটা শোনো। আমি আর একটা কথাও শুনতে চাই না। এটা শুনে আবার চুপচাপ আদিতার সাথে আদিতার রুমে চলে যায়। তারপর আদিতার রুমে ঢোকার পরেই তার হাত ধরে বলে, থ্যাঙ্কস আদ্রিতা, তোমার জন্য এখন বড় বাচ্চা বেঁচে গেছি, কিন্তু কাল ওনার জ্ঞান ফেরার পর কি হবে জানি না। এসব নিয়ে তোমাকে এত টেনশন করতে হবে না, কাল এ নিয়ে কথা বলা যাবে। এখন চুপচাপ ঘুমাও। তারপর ওরা দুজন ঘুমিয়ে পড়ে। সকালে সকালে অত্রের ঘুম ভাঙতেই মাথা ঝিমঝিমের সাথে সাথে মাথায় হালকা ব্যথা অনুভব করছে। তারপর মাথায় হাত দিতেই বুঝতে পারে তার মাথায় ব্যান্ডেজ করা। পরক্ষণেই তার গত রাতের সব কথা মনে পড়ে যায়। সে তার ভুল বুঝতে পারে। সকাল থেকে অত্র আভাকে খুঁজছে, একবার সরি বলার জন্য। আভা অত্র রুমে আসতেই অত্র আভাকে নিজের কাছে ডাকে। আভা চুপচাপ অত্রের কাছে যায়। শোনো আভা, গতকাল তোমার সাথে খারাপ ব্যবহারের জন্য আমি রিয়েলি সরি। আসলে আমি নিজের মধ্যে ছিলাম না, অতিরিক্ত ড্রিঙ্কস করে ফেলেছিলাম। জানো, আমি কখনোই নামটাই শুনতে পারতাম না, আর এখন থেকে এটাই হবে আমার রোজকার সঙ্গী। যদি কিছু মনে না করেন, তাহলে আমি কি জানতে পারি এসব করার কারণ কি? অত্র আভাকে আপনার সাথে সম্পর্ক সব কথা শেয়ার করলো। আর এটাও বলে আজ আপনার বিয়ে। আভা মনে মনে ভাবলো, একটা ভালো মানুষ কিভাবে এতটা ভালোবাসতে পারে? একসাথে না থাকলেও ভালোবাসার মানুষটিকে সারা জীবন ভালোবাসা যায়। এরই মধ্যে অত্রের মা শাহানুর বেগম খাবার নিয়ে আসে হাজির। আভা, এই ধরো, এগুলো অতরকে খাইয়ে ওষুধ খাইয়ে দাও। মা, আপনি খাইয়ে দিন। সরি মা, দিন আমাকে। মা, ব্যথা আমার মাথায় লেগেছে, হাতে না। দাও আমাকে, আমি নিজেই খেতে পারবো। আচ্ছা, নে ধর। দুপুরে অত্রর ফোনে আপনার কল এসেছে দেখেই অত্র খুশিতে পাগল প্রায়। কল রিসিভ করতেই যতটা খুশি হয়েছিল তার থেকে বেশি কষ্ট পেতে হলো। অত্র, আজ তুমি আর তোমার বউ আমার বিয়েতে চলে এসো। আমি আমার বিয়েতে তোমাকে আমার সামনে দেখতে চাই। প্লিজ এসো অত্র। অত্রর গলা দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না, তবুও উত্তরে বলল, অবশ্যই আসবো। আমি আমার ভালোবাসার মানুষটিকে বউ সেজে দেখতে চাই। না চাওয়া সত্ত্বেও অত্রর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আচ্ছা অত্র, ভালো থেকো, ঠিক সময়ে চলে এসো। আভা রুমে আসতেই অত্র আভাকে তৈরি হতে বলে। আভা প্রশ্নের উত্তরে অত্র বলে আপনার কল করেছিল, ইনভাইট করলো তোমাকে আর আমাকে ওর বিয়েতে যেতে বলেছে। তাই সময় না নষ্ট করে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আপনি যাবেন এই বিয়েতে? সহ্য করতে পারবেন তো? বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হও। আমি যাব না। আচ্ছা যাব তো, এত রাগ করছেন কেন? আপনি অসুস্থ তাই রাজি হলাম, না হলে কখনো আপনার সাথে যেতাম না। আভা সুন্দর একটা লাল রঙের শাড়ি পরলো। অত্র রেডি হয়ে নিল। নিচে নামতেই অত্রর বাবা বলল, অত্র,
তুই এই অবস্থায় কোথায় যাচ্ছিস? বাবা, একটা ইনভাইট আছে, যেতেই হবে। আর আমি এখন ঠিক আছি, তোমরা চিন্তা করো না। আওয়াজ যাচ্ছে তো আমার সাথে। চারিদিকে ঝলমলে আলো, ফুল দিয়ে সাজানো স্টেজে আপনারা বউ সেজে বসে আছে। অত্র নকল হাসি দিয়ে আপনাকে শুভেচ্ছা জানালো, আবার সাথে পরিচয় করিয়ে দিল। অত্রর চোখের সামনে আপনার বিয়ে হয়ে গেল। অত্র আপনার কাছে চেয়ে বলল, মেড ফর ইস আদার। ভালো থেকো, সুখে থেকো আপনারা। অত্র আপনার হাত ধরে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসলো। অত্র বেলকনিতে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। আভা এসে পিছন থেকে অত্রর কাঁধে হাত রাখলো আর বলল, ভালোবাসার মানুষকে যে না পাওয়ার কষ্ট, এটা আমার থেকে বেশি আর কেউ বুঝবে না। অত্র চোখ মুছে পেছনের দিকে ফিরে তাকিয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে আবার দিকে তাকিয়ে আছে। জানতে চান আমার ভালোবাসার মানুষ রাজ্যর কথা? তোমার ভালোবাসা মানে? আমিও একজনকে ভালোবাসি, ওর নাম ছিল রাজ্য। ছিল মানে? এখন নেই? না, আমার ভুলের জন্যই আমি ওকে চিরতরে হারিয়ে ফেলেছি। তোমার পুরো কাহিনী বলো তো। বসুন এখানে, বলছি আমার রাজ্যের কথা। তারপর দুজনে বেলকনিতে মুখোমুখি বসলো। আপনি হয়তো জানেন আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, তাই প্রায় প্রায় বাবার ট্রান্সফার হতো। আর আমরাও চলে যেতাম এক জেলা থেকে অন্য জেলায়। আমি যখন ইন্টার প্রথম বর্ষে পড়ি, তখন আমরা খুলনাতে থাকতাম। আমরা যে এলাকায় থাকতাম, ওই এলাকার স্বনামধন্য পরিবারের ছেলে ছিল রাজ্য। ওই এলাকার মার্কেটের বেশিরভাগ দোকানই ছিল রাজ্যের বাবার। একদিন কলেজ থেকে বাসায় ফেরার সময় আমি রাজ্যদের একটা চুড়ির দোকানে যাই। তখন রাজ্য আমাকে প্রথম দেখে, আর প্রথম দেখাই ভালোবেসে ফেলে। তারপর থেকে আমি যেখানেই যেতাম আমার আগে পিছিয়ে ঘুরঘুর করত, সব সময় আমাকে ফলো করত। কিন্তু আমি কখনোই ওকে পাত্তা দিতাম না, বরং ওর প্রতি আরও বিরক্ত হতাম। কারণ আমি তখন প্রেম ভালোবাসায় একদম বিশ্বাস করতাম না, আর বড়লোকের ছেলেদের তো আরও পছন্দ করতাম না। কারণ আমার ধারণা ছিল বড়লোকের ছেলে মেয়েরা শুধু টাইম পাস করার জন্য প্রেম করে। এতটুকু বলে আবার থেমে যায়। তাই অত্র জিজ্ঞেস করে, তারপর কি হলো? তারপর রাজ্য কোনোভাবে আমার নাম্বার জোগাড় করে, আর দিনের মধ্যে 1000 বার আমাকে ফোন দিয়ে ওর ভালোবাসা বোঝানোর চেষ্টা করে। আমি ওর অনেকগুলো নাম্বার ব্লক লিস্ট করি। তারপর ওর পাগলামি থামার কোনো নামই নেই, বরং আরও কয়েক গুণ বেড়ে যায়। এরকম ভাবেই কেটে যায় কয়েক মাস। আর এই কয়েক মাসে রাজ্যের পাগলামিগুলো আমার প্রতিদিনই সঙ্গী হয়ে যায়। প্রথম প্রথম ওর পাগলামিগুলো আমার কাছে বিরক্ত লাগলেও ধীরে ধীরে ওইগুলোই আমার অভ্যাস হয়ে যায়। প্রতিদিন প্রপোজ করা, সব জায়গায় ফলো করা, 1000 বার ফোন করা, মেসেজ করা, এগুলোই ছিল রাজ্যের প্রতিদিনের রুটিন। পাগল একটা। এটুকু বলেই আবার হেসে ফেলে। ওর হাসি দেখে জিজ্ঞেস করে, তারপর কি হয়? তুমি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করছিলে? অত্রের প্রশ্ন শুনে আবার একটা দীর্ঘ শ্বাস ফেলে উত্তর দেয়, না। তারপর কি হয়েছিল? তারপর একদিন রাতে রাজ্য আমাকে কল করে, আমি রিসিভ করি না। ও টেক্সট করে, প্লিজ আবার কল রিসিভ করো। আমিও আর ওকে ঘুরালাম না। কল রিসিভ করতেই, আচ্ছা, আমি কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি তোমাকে সত্যিই ভালোবাসি? শুনুন, এইসব ভালোবাসা টালোবাসা বলে দুনিয়াতে কিচ্ছু নেই। আছে, ভালোবাসা আছে বলেই এখনো দুনিয়াটা টিকে আছে। তুমি চাইলেই আমার ভালোবাসার পরীক্ষা নিয়ে দেখতে পারো। আমার ভালোবাসার জন্য আমি জীবনও দিতে পারি। নিজের জীবনের থেকে বেশি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো আভা। ও মা, তাই নাকি? এইসব শুধু সিনেমাতেই হয়, বাস্তবে না। আর এইসব মুখে বলা যায়, কিন্তু করা এত সহজ নয়। ওকে, বিশ্বাস করলে না তো আমাকে?
আমি যখন থাকবো না তখনই তুমি বুঝবে আমি তোমাকে কতটা ভালোবাসি। লাভ ইউ আভা, লাভ ইউ মোর দেন মাই লাইফ। বলেই ফোন কেটে দিল। পাগল একটা। এতদিনে এইটুকু বুঝতে পারছিলাম রাজ্য ছাড়া আমি অচল। ওকে কবে যে এই মনের ভালোবাসার আসনে বসিয়ে ফেলেছি নিজেই বুঝতে পারিনি। আমিও মনে মনে ভেবে রেখেছিলাম প্রতিদিনের মতো কাল সকালে রাজ্য ফুল নিয়ে আমাকে প্রপোজ করার আগেই আমি ওকে প্রপোজ করব। আমার ভালোবাসার কথা ওকে জানাবো, আর দূরে দূরে রাখবো না আমার পাগলটাকে। এসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়ি। তার পরের দিন আমি কলেজে যাওয়ার পথে রাজ্যের জন্য একগুচ্ছ গোলাপ নিয়ে ওয়েট করি, কিন্তু ওকে কোথাও দেখতে পেলাম না। সবখানে খুঁজছি, কিন্তু ওকে কোথাও পেলাম না। আমার খুব রাগ হলো। আমি মনে মনে ভেবে নেই হয়তো কাল আমার কথায় ওর ভালোবাসা উড়ে গেছে, তার জন্য হয়তো আজ আমার সামনে আসছে না। ওকে সামনে পেলে ইচ্ছা মতো মারবো। এভাবে কয়েকদিন কেটে যায়, কিন্তু রাজ্য আর আমার সামনে আসে না। ধীরে ধীরে আমি ওর পাগলামিগুলোকে মিস করতে থাকি। আস্তে আস্তে আমার খাওয়া ঘুম সব হারাম হয়ে যায়। যে আমি রাজ্যের ফোন দিলেই বিরক্ত হতাম, সেই আমি এই ফোন আসলেই দৌড়ে যাই এটা ভেবে যে হয়তো রাজ্য ফোন দিয়েছে, কিন্তু প্রতিবারই আমাকে নিরাশ হতে হয়। তারপর আমি পাগলের মতো রাজ্যকে খুঁজতে থাকি, কিন্তু কোথাও পাই না। এভাবে 7টা দিন কেটে যায়। একদিন আমি সেই দোকানে যাই যে দোকানে রাজ্য আমাকে প্রথম দেখেছি, কিন্তু ওখানে গিয়ে আমি অবাক হই, কারণ মার্কেটে রাজ্যদের যে কয়টা দোকান ছিল সবগুলো বন্ধ। রাজ্যর বাবাকে এলাকার সবাই হাজী সাহেব নামেই চিনে। তাই আমি কোনো উপায় না পেয়ে পাশের একটা দোকানে গিয়ে জিজ্ঞাসা করি, আচ্ছা ভাইয়া, হাজী সাহেবের সবগুলো দোকান আজ বন্ধ কেন? আমার প্রশ্ন শুনে লোকটা আমার দিকে অবাক হয়ে তাকায়, তারপর বলে, কেন, আপনি জানেন না? কেন, কি হয়েছে? আরে, হাজী সাহেবের একমাত্র ছেলে রাজ্য খুব ভালো ছিল। ছেলেটা যেমন সুদর্শন তেমনি মধুর ব্যবহার। কিন্তু কেন যে ছেলেটা সুসাইড করতে গেল, বেচারা অকালে প্রাণটা হারালো। ওর ব্যাপার শুনে খুব খারাপ লাগলো। কিন্তু তুমি কে মা? কি বলছেন কি? আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। প্রথমে যখন আমিও এই খবরটা শুনি তখন আমারও বিশ্বাস হয়নি। তারপর খোঁজ নিয়ে জানতে পারি খবরটা সত্যি। আপনি কি হাজী সাহেবের বাসার ঠিকানা জানেন? হ্যাঁ, জানি তো। প্লিজ আমাকে একটু ঠিকানাটা বলে দিন। ঠিক আছে, এই নাও। তারপর আমি ওনার দেওয়া ঠিকানার উদ্দেশ্যে বের হয়ে যাই। আমি খুব জোরে দৌড়াতে থাকি। আশেপাশে সবাই আমাকে দেখে হয়তো পাগল মনে করেছিল, কিন্তু আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমার মাথা কাজ করছিল না। প্রায় 20 মিনিট পর আমি ওনার দেওয়া ঠিকানাতে পৌঁছাই। তারপর কোনো কিছু না ভেবে দৌড়ে ভিতরে চলে যাই। পেছন থেকে দারোয়ান যে আমাকে ডাকছিল সেটা আমি শুনতেই পাচ্ছিলাম না। আমি সোজা গিয়ে রাজুদের বাসার কলিং বেলে চাপতে থাকি। এদিকে দারোয়ান এসে আমাকে বাধা দেয়। এই যে ম্যাডাম, আপনাকে কখন থেকে ডাকছি, আপনি কি শুনতে পাচ্ছেন না? প্লিজ আমাকে বাধা দেবেন না, আমাকে ভেতরে যেতে দিন। দেখুন, আপনার পরিচয় না দিলে আমি আপনাকে ভেতরে যেতে দিব না। আমার নাম আভা, আমি রাজ্যের সাথে দেখা করতে এসেছি। এমন সময় ভেতর থেকে একজন বয়স্ক লোক দরজা খুলে দারোয়ানকে জিজ্ঞেস করে, কে এসেছে রে আব্দুল? বড় সাহেব, দেখুন না, এই মেয়েটা বলছে যে নাকি ও ছোট সাহেবের সাথে দেখা করতে চায়। নাম বলছে আভা। আভা নামটা শোনার সাথে সাথে লোকটার মুখ কালো হয়ে যায়। তারপর বলে, আব্দুল, ওকে চলে যেতে বল। ওনার কথা শুনে আমি বুঝতে পারি যে উনিই রাজ্যের বাবা। তাই আমি দৌড়ে গিয়ে ওনার সামনে বসে হাত জোর করে কান্না করতে করতে বলি, প্লিজ আঙ্কেল,
আমাকে একবার রাজ্যের সাথে দেখা করতে দিন, ওর সাথে দেখা করেই আমি চলে যাব। তখন ভেতর থেকে একজন বয়স্ক মহিলা বের হয়ে এসে বলে, কে এই মেয়ে? এখানে কি চায়? ওনার প্রশ্নের উত্তরে রাজ্যের বাবা বলে, এ হলো আভা। ও, তুমি তাহলে সেই আভা যার জন্য আমার ছেলেটা আমাদের ছেড়ে চলে গেছে? কি বলছেন আন্টি? ছেড়ে গেল মানে? ও, আমার ছেলেটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এখন আবার না বোঝার নাটক করছো? সত্যি আন্টি, আমি কারো কথাই বুঝতে পারছি না। আর রাজ্যের কিছু হতে পারে না, আপনারা সবাই আমাকে মিথ্যা বলছেন। কি এত বড় কথা? তোমার কি মনে হয় আমার ছেলের মৃত্যু নিয়ে আমি তোমার সাথে নাটক করছি? এসো আমার সাথে, এখানে বসো, আমি এখনই আসছি। এটা বলে রাজ্যের আম্মু আমাকে নিচে বসিয়ে রেখে উপরতলায় চলে যায়। একটু পরে হাতে একটা ডায়েরি নিয়ে ফিরে এসে আমার হাতে দিয়ে বলে, এটা পড়ো। আমি ডায়েরিটা হাতে নিয়ে পৃষ্ঠা উল্টাতে থাকি আর আমি অবাক হতে থাকি। ডায়েরির প্রতিটা পাতায় ছিল আমাকে নিয়ে লেখা। আমাদের প্রথম দেখা হওয়ার থেকে সব কিছু ডায়েরিটাতে লেখা আছে। পড়তে পড়তে আমি একটা পাতায় এসে আটকে যাই, কারণ ওই পাতাটাতে সেদিন রাতে রাজ্যের সাথে আমার যে কথাগুলো হয়েছে সে সব কথা লেখা আছে। আর তারপর আরও কিছু লেখা আছে যেগুলো এরকম, আভা, তুমি আমার ভালোবাসাটা বুঝতে পারলে না। আমার সব কিছুকে তোমার নাটক মনে হতো, কিন্তু সত্যি বলছি, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা সম্ভব নয়। যে কোনো মূল্যে আমি তোমার ভালোবাসা অর্জন করতে চাই, হোক সেটা আমার জীবনের বিনিময়ে। তাই আমার ভালোবাসার প্রমাণ দিতে আমি আমার শেষ নিঃশ্বাসটাও তোমাকে উপহার দিতে পারি। বেঁচে থাকতে তোমার ভালোবাসা পাইনি তো কি হয়েছে, মরার পর তো তোমার ভালোবাসা পাবো। সবাই না হয় বেঁচে থাকতে ভালোবাসার মানুষের মনে জায়গা পায়, আমি না হয় মরার পরেই পাবো। মরার পরে যদি আমি তোমার মনে জায়গা পাই, তাহলে সেটাই হবে আমার ভালোবাসার পরম পাওয়া। আজ থেকে এই ডায়েরির লেখা শেষ। থাক না আমার ভালোবাসাটা অপূর্ণ, তাতে ক্ষতি কি? ভালো থেকো আভা, আমি চলে যাচ্ছি। অপূর্ণতায় তুমি না হয় খুঁজে নিও আমার ভালোবাসা, আমার শূন্যতায়। ডায়েরিটা পড়ার সময় ডায়েরির প্রতিটা পাতা আমার চোখের জলে ভিজে যায়। ডায়েরি পড়া শেষ হতেই রাজ্যের মা আমার হাত ধরে টেনে নিয়ে ওনাদের বাসার বাগানের কাছে নিয়ে যায়। তারপর হাত দিয়ে সামনের দিকে ইশারা করে বলে, ওই দেখো, ওখানে শুয়ে আছে আমার রাজ্য, আর এর জন্য দায়ী একমাত্র তুমি। যতটা কষ্ট তুমি ওকে আর আমাদের দিয়েছো, তার থেকে বেশি কষ্ট তুমিও পাবে। আমি ছুটে রাজ্যের কবরের পাশে গিয়ে বসে পড়ি। তারপর ওর কবরটা দেখে কান্না করতে করতে বলি, রাজ্য, আমি কখনোই এটা চাইনি। আমি তো শুধু মজা করে বলেছিলাম, মন থেকে তো বলিনি। তুমি না আমাকে এত ভালোবাসতে, তাহলে আমার মনের কথাটা কেন বুঝতে পারলে না? আমিও যে তোমাকে পাগলের মতো ভালোবাসি। তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে, একবারও আমার মনের কথা শুনলে না, একবারও আমার মনের খবর নিলে না। রাজু, প্লিজ ফিরে এসো। আমি আর কখনো এমন কথা বলবো না। তুমি ফিরে এসো রাজু, একটি বার আমার কাছে ফিরে এসো। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এভাবে কান্না করতে করতে কখন যে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। তারপর যখন আমার জ্ঞান ফিরে, তখন নিজেকে হসপিটালে আবিষ্কার করি। তখন আমি কথা বলার মতো পরিস্থিতিতে ছিলাম না। পরে জানতে পারি আমি অজ্ঞান হওয়ার পরে রাজ্যের বাবা মা আমাকে হসপিটালে নিয়ে আসে। তারপর লোক দিয়ে
আমাদের বাসায় খবর পাঠায়। তারপর থেকে আমি কয়েক মাস কোনো কথা বলিনি, নিজের রুম থেকে বের হইনি। মাঝে মাঝে পাগলের মতো কান্না করতাম, আবার মাঝে মাঝে ওর কথা ভেবে হাসতাম। পড়ালেখা প্রায় ছেড়েই দিয়েছিলাম, খাওয়া দাওয়া করতাম না একদমই। আমার বাবা মা আমার দিকে তাকাতে পারতো না। প্রায় ছুটে যেতাম আমার রাজ্যের কবরের কাছে। ওরা সবাই মিলে আমাকে ধরে নিয়ে আসতো। রাজ্যের বাবা মা আমায় ওদের বাসায়ও ঢুকতে দিত না। আমাকে প্রায় অজ্ঞান অবস্থায় ওখান থেকে নিয়ে আসতো আমার ভাইয়া। আমাকে নিয়ে বাবা মা ভাইয়া সবাই খুব টেনশনে পড়ে যায়। আমার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। বিভিন্ন ডাক্তার দেখানোর পর ডাক্তারের পরামর্শে আমাকে 3 মাস মানসিক হাসপাতালে রাখা হয়েছিল। তারপর রাজ্যের স্মৃতি থেকে আমাকে বের করার জন্য আব্বু ওখান থেকে ট্রান্সফার হয়ে ঢাকায় চলে আসে। তারপর আমি আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকি। অনুভব করতাম রাজ্য সব সময় আমার সাথে আছে। ও যে আমার চোখের বাড়ি সহ্য করতে পারে না। ওর লেখা ডায়েরিটা বুকে আগলে রাখি সব সময়। শুধু জায়গাটা পরিবর্তন করতে হয়েছে, কিন্তু আমার মন থেকে রাজ্যের জায়গাটা পরিবর্তন করতে পারেনি। রাজ্য ঠিকই বলেছিল, ওর শূন্যতায় আমি বুঝতে পারবো যে ও আমাকে কতটা ভালোবাসতো। ও যখন ছিল তখন আমি ওর ভালোবাসাটা বুঝতে পারিনি, কিন্তু যখন বুঝতে পারলাম তখন ও আমার পাশে নেই। আমার ভুলের জন্য আমি ওকে চিরতরে হারিয়ে ফেলেছি। তারপর আমি আবার এখানকার কলেজে ভর্তি হই। একদিন আনমনে রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন হঠাৎ করেই কারো গাড়ির সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যাই। সামান্য হাত পা ছিলে যায়, কিন্তু আপনার মা আমাকে নিয়ে হাসপাতালে যায়। হ্যাঁ, ওই গাড়িতে আপনার মা ছিল, আর উনি তখন আমাকে দেখে খুব পছন্দ করে। তারপর আমার ঠিকানা জোগাড় করে আমার বাবা মার সাথে কথা বলে এটা বলে আবার প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। আবার কান্না দেখে অত্র কি করবে, কিভাবে সান্ত্বনা দেবে কিছুই বুঝতে পারছিল না। আবার বলে ওঠে, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এটা বলে আবার চেয়ার থেকে উঠতে যাবে, তখনই আবার মাথা ঘুরে পড়ে যেতে নেয়। কিন্তু অত্রর সাথে সাথে আবাকে ধরে ফেলে। অত্র আবাকে পাজা করে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। অতিরিক্ত কান্নার কারণে আর শখের জন্য আবার সেন্সলেস হয়ে গেছে। অত্র জানে কিছুক্ষণ পরেই আবার জ্ঞান ফিরে আসবে, তাই কাউকে কিছু না বলে একটা চেয়ার টেনে আবার পাশে বসে। তারপর মনে মনে ভাবে, আমি তো স্বার্থপরের মতো আপনাকে হারানোর জন্য আবাকে দায়ী করে এসেছি, আর ভেবেছি আমি হয়তো আমার ভালোবাসার মানুষটাকে হারিয়ে এত কষ্ট পাচ্ছি, কিন্তু ওর কষ্টের কাছে আমার কষ্ট তো কিছুই নয়। মেয়েটার মনের মধ্যেই এত কষ্ট লুকিয়ে আছে, সেটা ওকে দেখে বোঝাই যায় না। এখন মনে হচ্ছে ওর জন্য আমার কিছু করা উচিত। আল্লাহ হয়তো দুজনের ভাঙা মনের মানুষকে এক করার জন্যই ওকে আমার জীবনে পাঠিয়েছে। তাই আমিও আজ তোমাকে কথা দিচ্ছি, আমি আর তোমাকে কোনো কষ্ট পেতে দিব না। আপনারা আমার প্রথম ভালোবাসা ছিল, কিন্তু তুমিই হবে আমার শেষ ভালোবাসা। আজ থেকে আমি তোমাকে বউ হিসেবে মেনে নিলাম। আমার ভালোবাসা দিয়ে আমি তোমার সব কষ্ট ভুলিয়ে দিব। রাজ্য হতে পারবো না, কিন্তু রাজ্যের থেকে বেশি ভালোবাসবো তোমাকে। রাজ্য তোমাকে বুঝতে পারেনি, তাই অভিমান করে চলে গেছে, কিন্তু আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। আল্লাহ যখন তোমাকে আমার বউ করে পাঠিয়েছে, তখন স্বামী হিসাবে আমি আমার দায়িত্ব পালন করব। আপনারা ওর হাজব্যান্ডকে নিয়ে সুখী হতে পারলে আমি কেন পারবো না? তোমাকে নিয়ে সুন্দর একটা সংসার সাজাবো। আজ থেকে তুমিই হবে আমার শেষ ভালোবাসা আবা। আবার দিকে তাকিয়ে আনমনে কথাগুলো ভাবছিল অত্র। কিছুক্ষণ পর আবার জ্ঞান ফিরে আসলো। আবার চোখ মেলে তাকাতেই অত্রকে দেখতে পেল। তারপর আভা বলল,
আমাকে একটু পানি দিতে পারবেন? এই তো, সাবধানে উঠে বসো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। আবাকে খাটে বসিয়ে অত্র পানি এনে দিল। আবার ঢকঢক করে পানি খেয়ে নিল। ধন্যবাদ। এর জন্য ধন্যবাদ দিতে হবে না। আভা উঠে ব্যালকনিতে যেতে নিলেই অত্র আবাকে থামিয়ে বলল, আজ থেকে তুমিও এই বিছানায় শুবে। কি বলছেন? আপনি আপনার মাথা ঠিক আছে? নাকি কাল মাথায় ফুলদানির বাড়ি খেয়ে দুই একটা তার কেটে গেছে? আগে তুই একটা তার কাটা ছিল, কাল বাড়ি খেয়ে সেগুলো ঠিক হয়ে গেছে। আপনি আসলেই একটা সেটা আজ জানতে পারলে? আপনার পাগল। আপনার কথা শুনেই অত্রের মুখ কালো হয়ে গেল। আবাও বুঝতে পারেনি যে তার মুখ থেকে এমন একটা কথা বের হয়ে যাবে। তার এখন খারাপ লাগছে, সে হয়তো অত্রকে কষ্ট দিয়ে ফেলল। তাই অত্রের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, সরি, আমি আসলে এভাবে কথাটা বলতে চাইনি। থাক থাক, সরি বলতে হবে না। আমি কিছুই মনে করিনি। আমি অতীত নিয়ে আর ভাবতে চাই না। আমি আপনাকে ভুলে যেতে চাই আভা। আমিও চাই ও ভালো থাকুক। আমিও এখন থেকে ভালো থাকতে চাই। আর তার জন্য তোমার হেল্প দরকার। আমার হেল্প দরকার মানে? আভা, আমরা কি ভালো বন্ধু হতে পারি? হঠাৎ এই ফালতু মেয়ের বন্ধু হতে চাইছেন যে? তোমার আমার জীবনের গল্পে কিছুটা মিল আছে তো তাই। দুটি ভাঙা মনের মানুষ একই সুতে বাঁধা বলেই অত্র হাসতে লাগলো। হয়েছে, আর আসতে হবে না, সরুন, আমাকে যেতে দিন। বললাম না এখন থেকে এখানেই শোবা তুমি। আর আমরা তো এখন থেকে ভালো বন্ধু, বলো? ঠিক আছে। বন্ধু হলে তো হ্যান্ডশেক করতে হয়। তো আমরা এখন থেকে ফ্রেন্ড। ওকে, ফ্রেন্ড। তারপর আবার বিছানার মাঝখানে একটা কোলবালিশ দিয়ে শুয়ে পড়ল। ওকে, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম মাই ফ্রেন্ড অত্র। অত্র শুয়ে আবার পাশে শুয়ে পড়ল। গুড নাইট আভা। অনেক সকালে অত্রের ঘুম ভেঙে যায়, তাই অত্র উঠে আবার দিকে তাকায়। কিন্তু আবার এখনো ঘুমাচ্ছে, তাই অত্র সোজা নিচে কিচেনে চলে যায়। অত্র নিজে সকলের জন্য কফি করে 2 কাপ কফি নিজের রুমে নিয়ে দেখে আবার এখনো ঘুমিয়ে আছে। গুড মর্নিং আবার কানের কাছে এসে বলল। তারপরও আবার ঘুম ভাঙছে না। ঘুমন্ত আবাকে দেখতে পত্রের ভালোই লাগছিল। আবার কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে ছোট্ট একটা ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর আবাকে ডাকলো। আবা উঠে পত্রকে এভাবে দেখে অবাক হয়, কিন্তু তাকে অবাক হওয়ার সুযোগ না দিয়েই পত্র বলে ওঠে, তাড়াতাড়ি উঠে বেলকনিতে এসো, আমি তোমার জন্য নিজ হাতে কফি বানিয়ে এনেছি। দুজন কফি খেতে খেতে সূর্য ওঠা দেখবো আর গল্প করব। এটা বলেই পত্র কফি নিয়ে বেলকনিতে চলে যায়। আর আভা অবাক হয়ে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, সত্যি সত্যি এই লোকটার মাথার তার ছিঁড়ে গেছে নাকি কাল ফুলদানির বাড়ি খেয়ে? আভা এখনো বসে অবাক হয়ে ভাবছে। হঠাৎ অত্রের ডাকে তার ঘোর ভাঙে। কি ব্যাপার, আসছো না কেন? কফি তো ঠান্ডা হয়ে গেল। এই তো আসছি। তারপর আভা উঠে ব্যালকনিতে চলে যায়। আভা যেতেই অত্র আবার হাতে কফির মুখটা ধরিয়ে দিয়ে বলে, দেখো এখান থেকে সূর্যটা কত সুন্দর দেখা যায়। হ্যাঁ, আমি তো এটা লক্ষ্যই করিনি। এ কয়দিনে এটুকু বুঝেছি, অত্র অনেক কেয়ারিং। রাজ্যকে হারিয়ে বাঁচার ইচ্ছাটাই কেমন যেন হারিয়ে ফেলেছিলাম, কিন্তু অত্রর জন্য নতুন করে বাঁচার আশা খুঁজে পাচ্ছি। এসব ভাবছি আর হাসছি, এরই মধ্যে অত্র রুমে আসলো। কি ব্যাপার মহারানী, এত হাসছো কেন? এই প্রথম তোমার হাসি দেখছি। হাসিটা তোমার খুব মিষ্টি। হয়েছে, এত হাসির তারিফ করতে হবে না। আজ এত আগে আগে অফিস থেকে আসলেন যে? একসাথে লাঞ্চ করে বিকালে তোমাকে নিয়ে ঘুরতে বের হবো তো তাই। না, আমি কোথাও যাব না, আমার বের হতে ভালো লাগে না। কিন্তু আমি তো অন্য কথা শুনেছিলাম, তুমি নতুন জায়গায় ঘুরতে নাকি খুবই পছন্দ করো। এটা আপনাকে কে বলেছে? আদ্রিদের কাছে শুনেছি। কিন্তু এখন ভালো লাগে না। চুপ, আমি যা বলছি তাই হবে। আর আজ তুমি শাড়ি পরবে। এখন খেতে চলো, খুব ক্ষুধা লাগছে।
ঘুরতে যাবেন ঠিক আছে, কিন্তু শাড়ি পরতে পারবো না। আমি যা বলছি তাই হবে। শাড়ি না পরলে আমি নিজেই তোমাকে শাড়ি পরিয়ে দিব। উফ, আচ্ছা ঠিক আছে, শাড়িই পরবো। এখন খেতে চলেন। তারপর ওরা দুজন নিচে যায় খাওয়ার জন্য। টেবিলে আগে থেকে অত্রের আম্মু আর আদ্রিতা ওয়েট করছিল ওদের জন্য। ওরা গিয়ে বসতেই আদ্রিতা বলে ওঠে, কি রে ভাইয়া, আজ এত তাড়াতাড়ি ফিরলি যে? বউকে রেখে বুঝি অফিসে মন ছিল না? চুপ, ফাজলামি করার জায়গা পাস না। ফাজলামি কই করছি? এক কাজ কর, ভাবিকে তোর বিয়ে করে নে, তাহলে সব সময় তোর চোখের সামনে থাকবে। তোকে আর ছুটে বাসায় আসতে হবে না। মা, এবার তোমার ছোট মেয়ের একটা বিয়ের ব্যবস্থা করো তো। বেশি পেকে গেছে ফাজিলটা। মা, তোমার ছেলেকে চুপ করতে বলো। এখন কেন চুপ করবো? ধুর, তোকে আর কিছুই বলবো না। আদ্রিতার কথা শুনে অত্র আর আবার হাসতে থাকে। ওদের হাসি দেখে অত্রর মা বলে, হ্যাঁ রে অত্র, আমরা তো বুড়ো হয়ে যাচ্ছি, কবে যে নাতি নাতনির মুখ দেখবো। কথাটা শুনেই অত্র মুচকি হাসি দেয়। আর এদিকে আবার গলায় খাবার আটকে যায়। অত্র তাড়াতাড়ি আভাকে পানির গ্লাস এগিয়ে দেয়। আবার ঢকঢক করে পুরো পানিটা খেয়ে ফেলে। তখন অত্রের মা বলে, তোরা খাবার সময় যে কেন এত কথা বলিস? দেখ তো, মেয়েটার গলায় খাবার আটকে গেল। এটা শুনে আদ্রিতা বলে, আম্মু, আমাদের কথাই নয়, তোমার কথা শুনে ভাবির গলায় খাবার আটকে গেছে। তারপর সবাই হাসতে থাকে। খাওয়া শেষে অত্র বলে, মা, আজ আমি আভাকে নিয়ে একটু বাইরে যাব। আচ্ছা ঠিক আছে, কখনো তো ওকে নিয়ে বের হোসনি, তোরা সাবধানে যা, ভালো লাগবে। মায়ের সাথে কথা বলে অত্র আর আভা ওদের রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেয়। আভাকে চুপচাপ দেখে অত্র বলে, তখন মায়ের কথার জন্য কি মন খারাপ? আরে তেমন কিছু না। ওকে, এখন তাড়াতাড়ি রেডি হও, না হলে দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এটা বলে আভা আলমারি থেকে একটা কালো শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে অত্র রেডি হয়ে নেয়। কিছুক্ষণ পরে আভা ওয়াশরুম থেকে বের হয়। আভাকে দেখে অত্র পুরোই হা হয়ে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, আমার বউটাকে শাড়ি পরেছি এত সুন্দর লাগে, আগে বুঝতে পারিনি। চোখ তো সরানোই দেয়। আর কিছুক্ষণ ওর সামনে থাকলে ধরা পড়ে যাব। আমি নিচে তোমার জন্য ওয়েট করছি, তুমি রেডি হয়ে এসো। আচ্ছা। তারপর আবার রেডি হয়ে নিচে চলে যায়। অত্রের আম্মুকে বলে ওরা দুজন বেরিয়ে যায়। অত্র গাড়ি চালাচ্ছে আর বারবার আবার দিকে তাকাচ্ছে। আর আভা বাইরের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে অত্র একটা মার্কেটের সামনে গিয়ে গাড়ি থামায়। তারপর গাড়ি থেকে নেমে আবার পাশের দরজা খুলে বলে, নামো। তারপর আভাকে নিয়ে একটা দোকানে গিয়ে বলে, আমার বলা জিনিসগুলো কি রেডি হয়েছে? জি স্যার, আপনার বলা জিনিসগুলো আমরা প্যাকিং করে রেখেছি, এই নিন। এটা বলে লোকটা অত্রের সামনে অনেকগুলো শপিং ব্যাগ রাখে। অত্র বিল পে করে ব্যাগগুলো হাতে নিয়ে আভাকে বলে, চলো। এতগুলো শপিং ব্যাগ কিসের? চলো, একটু পরে জানতে পারবে। তারপর কিছুক্ষণ পর ওদের গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে থামায়। সেখান থেকে অত্র অনেকগুলো খাবার প্যাকেট নিয়ে আবার চলতে শুরু করে। অত্রর কাজ দেখে আবার শুধুই অবাক হচ্ছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। আর অত্র কিছুই বলছে না। বেশ কিছুক্ষণ পর অত্র একটা জায়গায় গিয়ে গাড়ি থামায়। তারপর গাড়ি থেকে নেমে আভাকেও নামতে বলে। আভা গাড়ি থেকে নেমে সামনের সাইনবোর্ডের লেখা দেখে বুঝতে পারে এটা একটা এতিমখানা। কিন্তু অত্র হঠাৎ করে এতিমখানায় কেন নিয়ে আসলো সেটাও ওর মাথায় ঢুকছে না। হঠাৎ অত্রের কথায় আভা ফিরে তাকায়। কি ম্যাম, এভাবে দাঁড়িয়ে থাকবেন নাকি আমাকে একটু শপিং ব্যাগগুলো নিয়ে হেল্প করবেন? ও হ্যাঁ, দিন আমাকে। তারপর ওরা সবকিছু নিয়ে এতিমখানার ভেতরে চলে যায়। ওদের দেখে সব বাচ্চারা দৌড়ে আসে। মাত্র একে একে সবাইকে একটা করে শপিং ব্যাগ দেয় আর বলে এটার মধ্যে ওদের জন্য নতুন জামা কাপড় আছে। তারপর সবাইকে একসাথে অনেক মজা করে। অত্র আমাকে সব বাচ্চাদের চকলেট দিতে বলে। কিছুক্ষণের জন্য আবারও নিজের বাচ্চা মনে হচ্ছে। এভাবে অনেক সময় কেটে গেল। অত্র নিজের হাতে সবাইকে খাবার পরিবেশন করে। আভা তো এসব দেখে পুরাই অবাক।
খাবার খাওয়ার সময় বাচ্চাগুলো জিদ ধরে আভা আর অত্রকেও তাদের সাথে খেতে হবে, তাই ওরাও ওদের সাথে অল্প কিছু খেয়ে নেয়। খাওয়া শেষে ওরা বাচ্চাদের সাথে অনেক গল্প করে। কি ম্যাম, তখন তো বাইরেই আসতে রাজি হচ্ছিলেন না, এখন ভালো লাগছে তো? হ্যাঁ, অনেক অনেক ভালো লাগছে। অনেক দিন পর মনের মধ্যে এক অদ্ভুত শান্তি পাচ্ছি। এবার তো বাসায় ফিরতে হবে। কিন্তু আমার তো এখন বাসায় যেতে ইচ্ছে করছে না। তাহলে কি করতে ইচ্ছা করছে? এই বাচ্চাদের সাথে থেকে যেতে ইচ্ছে করছে। তুমি থেকে গেলে আমার কি হবে? কি? কিছু না, চলো। বাসায় এসে আবার মনটা খুবই ফুরফুরে লাগছে। অত্র আসতেই আবা বলল, অনেক অনেক থ্যাঙ্কস এরকম একটা দিন উপহার দেওয়ার জন্য। শুনুন ম্যাম, এসব ছোটখাটো বিষয়ে থ্যাঙ্কস বলবে না, শুনতে পর লাগে। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। মনে থাকে যেন। আপনাকে একটা কথা বলি। বলো, এতে আবার অনুমতি নেওয়ার কি আছে? অনেকদিন বাবা মাকে দেখি না, চলেন না কাল বাবা মায়ের সাথে দেখা করে আসি। আচ্ছা, একটা কথা বলো তো, বৌভাতের দিন যখন তোমাকে আমাকে নিতে আসছিল, সেদিন তুমি তোমাদের বাসায় যেতে রাজি হওনি কেন? আমি তো তখন রাগ করেছিলাম আপনার সাথে, জোর করে বিয়ে দেওয়ার জন্য। তাহলে এখন রাগ নেই তাদের উপর? উফ, আপনি খুব বেশি কথা বলেন কিন্তু। এখন তো আপনি আমার সবচেয়ে প্রিয় বন্ধু। বুঝলাম। তোমাকে নিয়ে যেতে পারি এক শর্তে। এখানে আবার শর্ত কিসের? আচ্ছা বলুন, কি শর্ত? আমাকে আজ থেকে তুমি করে বলতে হবে। রাজি? কি? এটা কোনো শর্ত হলো নাকি? আমার আনইজি ফিল হবে। আমি তুমি করে বলতে পারবো না। আপনি ঠিক আছে। দেখো, তুমি তো মাত্রই বললে যে আমি তোমার ভালো বন্ধু, তো বন্ধুকে কেউ আপনি করে বলে? কেউ না বলেও আমি বলি। আমার শর্ত আমি জানিয়ে দিয়েছি, এখন মানা না মানা তোমার ব্যাপার। তুমিই ভেবে দেখো কি করবে। আপনি তো দেখছি খুব জেদি। আচ্ছা পরে বলবো, আগে ওখানে সবার সাথে দেখা করে আসি। কবে যাবে? আপনার তো অফিস আছে। সমস্যা নেই, অফিসে এখন তেমন কাজের চাপ নেই, 1-2 দিন না গেলেও কোনো ক্ষতি হবে না। পরের দিন সকালে রওনা দিল আবার বাড়ির উদ্দেশ্যে। বাসায় পৌঁছাতে দুপুর হয়ে গেল। আবার বাবা মা তো ওদের দেখে অবাক। এর থেকে বেশি অবাক হলো আবার এমন হাসি মাখা মুখ দেখে। আবার মা এসে আমাকে জড়িয়ে ধরলো, সারা মুখে চুমো দিতে থাকলো। তারপর বলল, কেমন আছিস মা? দেখতেই তো পাচ্ছ ভালো আছি। তোরা আসবি একবার তো ফোন করেও বললি না। তোমাদের একটু সারপ্রাইজ দিলাম। জামাই বাবা, তুমি ভিতরে এসে বসো। অত্র আবার ভেতরে ঢুকে। আম্মু, ভাই ভাবি কোথায়? তোর ভাইয়া অফিসে, আর ভাবি তার রুমে। বলতে বলতে আবার ভাবি এসে হাজির। কি ব্যাপার আভা, হঠাৎ করে একেবারে অমাবস্যার চাঁদের মতো জামাই নিয়ে হাজির? হ্যাঁ, তোমাদের কথা খুব মনে পড়ছিল। আভা, তুই অত্রকে নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি খাবারের ব্যবস্থা করছি। বৌমা এসো, আমাকে একটু হেল্প করো। আচ্ছা মা। এই প্রথম অত্র আবার রুমে আসলো। আবার রুমটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। কি দেখছেন এইভাবে? তোমার রুমে এই প্রথম আসলাম, এত অগোছালো কেন? শুনেছি মেয়েরা নাকি অনেক পরিপাটি হয়, আর তুমি? আপনার তো কিছুই অজানা নয়। একটা দীর্ঘশ্বাস ফেলে আভা কথাটি বলল। তারপর ওরা ফ্রেশ হয়ে নেয়। কিছুক্ষণ পরে আবার ভাবি ওদের খাওয়ার জন্য ডাকে, তাই ওরা নিচে চলে যায় খাওয়ার জন্য। সবাই একসাথে বসে হাসি মজা করতে করতে দুপুরের খাবার শেষ করে। তারপর আবার বাবা বলে, তোমরা অনেক পথ জার্নি করে এসেছো, এখন একটু ঘুমিয়ে নাও, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। তারপর অত্র আর আবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। বিকেলের দিকে আবার ঘুম ভেঙে যায়। অত্রের দিকে তাকিয়ে দেখি অত্র এখনো ঘুমাচ্ছে, তাই আর না ডেকে একা একাই নিচে চলে যায়। অনেকদিন পর নিজের বাসায় এসে বেশ ভালোই লাগছে আবার।
তাই মায়ের কাছে গিয়ে বসে গল্প করছিল। এদিকে অত্র ঘুম থেকে উঠে আবাকে না পেয়ে নিচে চলে আসে। আবার বাবা তখন ড্রয়িং রুমে বসে বই পড়ছিল, আর আবার ভাবি কিচেনে চা বানাচ্ছিল। অত্রকে দেখে আবার বাবা বলে, কোনো অসুবিধা হচ্ছে না তো? না বাবা, কোনো অসুবিধা হচ্ছে না, আমি এলাম আপনাদের সাথে গল্প করতে। বেশ করেছো, বসো এখানে। চা খাবে তো? অবশ্যই। আবার ভাবি দুজনের জন্য চা নিয়ে এলো। তারপর চা খেতে খেতে গল্প করছিল। তার মধ্যে হঠাৎ আবার বাবা বলে, অত্র, তোমাকে আবার ব্যাপারে কিছু কথা বলার ছিল। আবার রাজ্যের ব্যাপারে, তাই তো? তুমি কিভাবে জানলে? আবা আমাকে সব বলেছে। তাহলে তো বুঝতেই পারছো ও কতটা কষ্টের মধ্য দিয়ে গেছে। ওই ঘটনার পর থেকে আমার মেয়েটা অনেক জেদি আর একরোখা হয়ে গেছে, কারো কথা শুনতে চায় না। তবে আজ ওকে দেখে মনে হলো ও অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। আপনারা এসব নিয়ে একদম টেনশন করবেন না, আমি ওকে একদম স্বাভাবিক করে তুলব, আর সবসময় ওর খেয়াল রাখবো। ও অতীতে অনেক কষ্ট পেয়েছে, আমি ওকে ভবিষ্যতে কোনো কষ্ট পেতে দিব না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুখী হতে পারি। আমরা তো সবসময় দোয়া করি, কিন্তু এতদিন ওকে নিয়ে একটু টেনশনে ছিলাম। কিন্তু আজ তোমার কথা শুনে ভরসা পেলাম। আমরা যোগ্য ছেলের হাতেই আমার মেয়েকে তুলে দিয়েছি। দোয়া করবেন আমি যেন আপনাদের ভরসার মান রাখতে পারি। এমন সময় আবার চলে আসে আর বলে, আমাকে রেখে এখানে কি নিয়ে মিটিং করা হচ্ছে শুনি? আপনিও এসে মিটিংয়ে জয়েন করুন মহারানী। তাহলে আমি আবার বাদ থাকবো কেন? ননদভাবে সবাই আসুন। তারপর সবাই মিলে অনেক আড্ডা দেয়। তারপর সন্ধ্যা হয়ে গেলে আবার মা আর ভাবি রান্নাঘরে যায়, আভা আর রত্র রুমে চলে আসে। রাতে আবার ভাইয়া ফিরলে ওদের দেখে খুব খুশি হয়। তারপর রাতে খাবার টেবিলে সবাই অনেক গল্প করে। আবার পরিবর্তন দেখে সবাই খুব খুশি হয়। আর ওর এই পরিবর্তনের পেছনে যে পুরোটাই অত্রের অবদান, সেটাও সবাই বুঝতে পারে। খাওয়া শেষে আভা বলে, আম্মু, আব্বু, আমরা কালই চলে যাব। আজই তো আসলি, আবার কালকেই চলে যাবি? হ্যাঁ মা, কালই যেতে হবে। আপনারা মন খারাপ করবেন না, এবারে হুট করে এসেছি, এরপরে যখন আসবো তখন হাতে সময় নিয়ে আসবো। ঠিক আছে, মনে থাকে যেন। এর পরের বার অবশ্যই হাতে সময় নিয়ে আসবে। রাতে অত্র আর আভা গল্প করছিল। এর মধ্যে অত্র বলল, আচ্ছা, রাজ্যের কোনো ছবি আছে তোমার কাছে? আছে তো। কই, আমাকে দেখাবা? ওর ছবি আমার এই হৃদয়ে আছে, আর সারা জীবন ওখানেই থাকবে। পরের দিন সকালে সবার কাছ থেকে বিদায় নিয়ে ওরা বের হয়। বিয়ের দিন আবার কান্না না পেলেও আজ সবাইকে ছেড়ে যেতে আবার যেন ভীষণ কান্না পাচ্ছে। আবার চোখের পানি অত্রের চোখ এড়ায়নি। এভাবে দিন চলতে থাকে। অত্র ঠিক করে আবাকে আজ প্রপোজ করবে, নতুনভাবে ভালোবাসাময় জীবন শুরু করবে। এতদিনে অত্র আবাকে খুব বেশি কেয়ারিং করেছিল। আভা এখন অত্রকে তুমি করে বলে। আবার সকালে অত্রর নাস্তা রেডি করে। অত্র কি পোশাক পরবে এসব কিছুই আভা ঠিক করে। ভালোবেসে ফেলেছে। আভাও অত্রের প্রতি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, ঠিক যেমন একটা বউ তার বরের জন্য করে। সন্ধ্যায় অত্র তাড়াতাড়ি বাসায় চলে আসে। আভা তখন কিচেনে রাতের খাবার তৈরি করছিল। অত্র চুপি চুপি সবার দৃষ্টির এড়িয়ে আদ্রিতাকে নিয়ে ছাদে চলে যায়। আদ্রিতা আর অত্র খুব সুন্দর করে ছাদ সাজায়। রাতে সবাই খাওয়া শেষ করে যে যে রুমে চলে যায়। অত্র আবার জন্য রুমে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর আবার রুমে আসতেই অত্র বলে, চোখ বন্ধ করো। কেন? করোই না। কিন্তু কেন? বুঝছি, যা করার আমাকেই করতে হবে। বলেই একটা রুমাল দিয়ে অত্র আবার চোখ বেঁধে দিল। তারপর আবাকে পাজা করে কোলে নিয়ে হাঁটা শুরু করলো। আরে কি করছো? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? চুপ, একটু পরে নিজেই দেখতে পাবে, তাই কথা না বলে চুপ করে থাকো। ছাদে যেয়ে
আবাকে কোল থেকে নামিয়ে আবার চোখ থেকে বাঁধন খুলে দিল। আবা তো চোখ মেলে তাকাতেই পুরোই অবাক হয়ে গেল। পুরো ছাদটা ছোট্ট লাল নীল মরিচ লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো, সাথে আছে আবার পছন্দের গোলাপ ফুল। অত্র খুব সুন্দর করে ছাদটি সাজিয়েছে, কিন্তু আবা বুঝতেই পারছে না এভাবে ছাদ সাজানোর মানে কি। আভা জিজ্ঞাসা দৃষ্টিতে অত্রর দিকে তাকাতেই অত্র হাঁটু কেড়ে একগুচ্ছ লাল গোলাপ আবার সামনে ধরে বলতে শুরু করলো, জীবনে কিছু ভালোবাসা আসে, আবার চলেও যায়, মাঝখানে কিছু স্মৃতি রেখে যায়। আবার কিছু ভালোবাসা আসে, সেটা শুরু হওয়ার আগে শেষ হয়ে যায়। আর কিছু ভালোবাসা আসে যেটা সারা জীবন থেকে যায়, একে অপরের সঙ্গী হয়ে যাকে বলে শেষ ভালোবাসা। তুমি কি হবে আমার সেই শেষ ভালোবাসা, যে ভালোবাসার পরে জীবনে আর কোনো ভালোবাসার দরকার হবে না? আকাশের ওই চাঁদটাকে দেখো, যেটা মাঝে মাঝে মেঘের আড়ালে অভিমানে মুখ লুকায়, কিন্তু আবার ফিরে আসে পুরো আকাশটাকে আলোকিত করার জন্য। তেমনি তুমিও কি আমার মনের আকাশে চাঁদ হয়ে আমার সাথে ভালোবাসার মান অভিমানের খেলা খেলবে? ওই চাঁদের মতো অভিমান করে আমার বুকে মুখ লুকাবে? হবে কি আমার মন আকাশের শেষ ভালোবাসার চাঁদ? আলোকিত করবে কি আমার অন্ধকার মনের আকাশ? কথাগুলো বলে অত্র উত্তরের আশায় আবার দিকে তাকিয়ে থাকে। তারপর আভা বলে, অত্র, মজা করার একটা লিমিট থাকে। তুমি কি পাগল হয়েছো? আমি মজা করছি না আভা, আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। সবকিছু জানার পরে তুমি এসব বলছো কি করে? আমার তো এটা মজা বা পাগলামি ছাড়া কিছুই মনে হচ্ছে না। তুমি খুব ভালো করে জানো আমি রাজ্যকে ভালোবাসি। আমি কখনো ওর জায়গা অন্য কাউকে দিতে পারবো না। আর আমার ভালোবাসাকে ভুলে গিয়ে আমি তোমাকে ভালোবাসবো, এটা তুমি ভাবলে কি করে? আমি তোমাকে সবচেয়ে প্রিয় বন্ধুর জায়গা দিয়েছিলাম, ভেবেছিলাম তুমি হয়তো আমাকে বুঝো। কিন্তু এখন আমার ভাবনাটা পুরো পাল্টে গেল। তুমি স্বার্থপরের মতো শুধু নিজের কথাটাই ভাবলে। একবার আমার কথা চিন্তা করলে না যে আমার মনের উপর কতটা প্রেশার পড়বে? এতদিন ভাবতাম দুনিয়ায় একজন হলেও আছে যে আমাকে বোঝে, কিন্তু আজ থেকে ভাববো আমাকে বোঝার মতো দুনিয়াতে কেউ নেই। এসব বলে আবার রেগে ছাদ থেকে চলে গেল। আভা শোনো! অত্র আবার পিছে পিছে ওদের রুমে গেল। আভা, আমি জানি তুমি রাজ্যকে ভালোবাসো, আর আমি কখনো ওর জায়গা চাই না। ও তোমার প্রথম ভালোবাসা ছিল, যেমনটা আমি আফরাকে ভালোবেসেছিলাম। কিন্তু দেখো, আমিও পেরেছি শেষবারের মতো তোমাকে ভালোবাসতে। আফরা আমার প্রথম ভালোবাসা ছিল, কিন্তু তুমি আমার শেষ ভালোবাসা। তুমি আমার ভালো থাকার শেষ অবলম্বন। তোমাকে খুব ভালোবেসে ফেলেছি আভা। তোমাকে ছেড়ে বেঁচে থাকা অসম্ভব। রাজ্যও হয়তো তোমাকে এমন দুঃখে থাকতে দেখে কষ্ট পাচ্ছে। প্লিজ আভা, বোঝার চেষ্টা করো। আমরা পারি না সুন্দর একটা সংসার সাজাতে? অত্র আবার হাত ধরে কথাগুলো বলল। তুমি কেন বুঝছো না অত্র? আমার পক্ষে রাজ্য ছাড়া অন্য কাউকে ভালোবাসা সম্ভব না। তুমি তো আমার সবচেয়ে ভালো বন্ধু। তুমি কেন এমন করছো অত্র? তুমি বলে দাও, একটু আগে যা বলেছো সব মিথ্যা। সব সত্যি আভা, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। আমি চাই আমাদের সম্পর্কটা আগে বাড়ুক। এটা বলেই অত্র আমাকে জড়িয়ে ধরল। আমার হৃদয়ের স্পন্দন শোনো আভা, শুধু একটা ধ্বনি শুনতে পাবে, ভালোবাসি আভা, ভালোবাসি। অত্রের এমন কাণ্ড দেখে আবার রাগ চরমে পৌঁছালো। অত্রকে ধাক্কা দিয়ে ঠাস করে একটা চর দিয়ে বসলো আভা। তোমাকে আমি বিশ্বাস করেছিলাম অত্র, আর তুমি কিনা নিজের আসল রূপ দেখিয়ে দিলে। আমরা কি ভালো বন্ধু হয়ে সারাটি জীবন কাটাতে পারতাম না অত্র? আর তুমি ভালোবাসা বলতে কি বোঝাতে চাইছো? ফিজিক্যাল রিলেশনকে? কি বলছো কি এসব? চুপ করো প্লিজ। আমার পবিত্র ভালোবাসাটাকে এবার ছোট করো না আভা। ও, এখন শুনতে খারাপ লাগছে। সত্য কথা সব সময় তেতোই লাগে।
আগেই বলতে পারতে যে তোমার বন্ধুত্ব নয় বরং শরীর চাই। আভা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি সব বলছো? প্লিজ চুপ করো। কেন চুপ করব? আজ তোমার মুখোশ খুলে গেছে। আমি আর তোমাকে বিশ্বাস করি না। তুমি একটা লম্পট চরিত্রহীন। অত্র চুপচাপ শান্ত দৃষ্টিতে আবার দিকে তাকিয়ে আছে। আবার রাগে দুঃখে শরীর কাঁপছে। ওকে, আজ থেকে তোমার সাথে বন্ধুত্বের সম্পর্ক শেষ করে দিলাম। আমি তোমাকে ঘৃণা করি। এটা বলার সাথে সাথেই অত্র আবার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। অত্র আবার দুহাত শক্ত করে ধরে আবার ঠোঁটে ডিপলি কিস করে যাচ্ছে। আভা একটুও নড়তে পারছে না। 5 মিনিট পর অত্র আভাকে ছেড়ে দেয়। সাথে সাথে আভা অত্রের গালে আর একটা ঠাস করে চর বসিয়ে দিল। চর খেয়ে অত্রের কোনো পরিবর্তন হয় না, বরং আরো রেগে চিল্লিয়ে বলে, তুমি আমাকে মারো আর যাই করো, ভালোবাসি তোমাকে, তাই আজ তোমাকে আমার করেই ছাড়বো, সেটা আপোষে হোক বা জোর করে হোক। বলেই আবার হাত ধরে বিছানায় ফেলে দিল। দেখো অত্র, সব কিছুর একটা লিমিট থাকে। পাগল হয়ে গেছো তুমি? আমাকে যেতে দাও। আমি আজিতার কাছে যাব। তোমার মাথা ঠিক নেই। রাগে তুমি জ্ঞান শূন্য হয়ে গেছো। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। যে কোনো মূল্যে আমার তোমাকে চাই। এখনো সময় আছে আভা, তুমি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করো, আমাকে আই লাভ ইউ বলো, না হলে জোর করে স্বামীর অধিকার বুঝে নিব। দেখো অত্র, জোর করে কখনো ভালোবাসা হয় না। ভালোবাসা আসে মন থেকে। আর সেই ভালোবাসা আমার রাজ্যর জন্য ফিল হয়। যদি বলো বন্ধু হিসেবে ভালোবাসার কথা বলো, তবে বলবো হ্যাঁ অত্র, বন্ধু হিসেবে আমি তোমাকে খুব ভালোবাসি। আভা, তুমি আমাকে হাসালে। তুমি জানো না, একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না। আর তুমি আমার বিয়ে করা বউ, তাই তুমি মানো বা নাই মানো, আমি তোমার স্বামী। আর স্বামী হিসাবে তোমার উপর আমার সব রকমের অধিকার আছে। আমি আমার স্বামীর অধিকার চাই আজই। বলেই অত্র আবাকে বিছানায় সাথে চেপে ধরে, আবার বুকের উপর এক টান দিয়ে ওড়না সরিয়ে ফেলে। অত্র, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। ছাড়ো আমাকে। ভালো হচ্ছে না কিন্তু। বলেই অত্রকে ধাক্কা দিতে থাকলো, কিন্তু অত্র আবার উপর থেকে এক চুলো নড়ল না। আবার খুব কান্না পাচ্ছে। তারপর আবার মা বাচ্চাও বলে একটা চিৎকার দিতেই অত্র আবার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আবার শত বাধা দেওয়া সত্ত্বেও অত্র আবার কোনো কথা শুনল না। শেষমেশ স্বামিত্বের অধিকার ফলিয়েই ফেলল। ভোর 4টা। আভা ফুপিয়ে কেঁদেই চলেছে। আবার কান্না শুনে অত্র বলে, আভা, এবার কান্না বন্ধ করো। আমি ভুল কিছু করিনি, তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমাকে নিজের করে পাওয়ার জন্য এসব করেছি, যাতে তুমি আমাকে কখনো ছেড়ে না যাও। আজ আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক পূর্ণতা পেয়েছে। এবার আমার বউকে এসো আর ঘুমিয়ে পড়ো। এটা বলে অত্র আমাকে হাত ধরে টান দেয়। খবরদার বলছি, ছুবি না আমাকে। আর কিসের স্বামী স্ত্রীর সম্পর্ক কথা বলছিস? যেখানে স্ত্রীর অনুমতি ছাড়া তাকে টাচ করার নিষেধ, সেখানে তুই ছি অত্র। তোর মুখ দেখতেও আমার ঘৃণা হচ্ছে। একজন ধর্ষক আর তোমার মধ্যে কোনো তফাতই নেই। আভা, কি বলছো এসব? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে নিজের করে পাওয়ার জন্য এসব করেছি। যদি সত্যি তুই আমাকে ভালোবাসতি, তাহলে আমার ইচ্ছার বিরুদ্ধে এসব করতি না। আমার ইচ্ছের মূল্য দিতি। আর কারো ইচ্ছের বিরুদ্ধে তার সাথে এসব করা ধর্ষণের সমান। সকাল হলেই আমি এই বাসা ছেড়ে চলে যাব, কারণ তোর মতো একটা জঘন্য লোকের সাথে একই বাসায় থাকা আমার পক্ষে সম্ভব নয়। সত্যি তুমি আমাকে মেনে নেবে না? কখনো না। কান খুলে শুনে নে। আগে আমি তোকে বন্ধু হিসেবে ভালোবাসতাম, কিন্তু এখন শুধুই ঘৃণা করি। তোর মুখ দেখার থেকে মরে যাওয়া অনেক ভালো। ওকে, তোমাকে আমার মুখ দেখতে হবে না, আর মরতেও হবে না। আজ থেকে তুমি আমার মুখ দেখবে না। তোমার যদি মনে হয় অন্যায় আমি করেছি, তাই শাস্তিটাও আমারই প্রাপ্য। এটা বলে অত্র ফ্রেশ হয়ে গাড়ির চাবি নিয়ে কাউকে কিছু না বলেই বাসা থেকে বের হয়ে যায়। অত্র চলে যাওয়ার কিছুক্ষণ পরে আভা উঠে ওয়াশরুমে চলে যায়।
তারপর শাওয়ার ছেড়ে দিয়ে নিচে বসে কান্না করতে করতে ভাবতে থাকে। কিছুক্ষণ এভাবে থাকার পর আবার চেঞ্জ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়, কিন্তু কোথাও সে শান্তি পাচ্ছে না। তার শুধু বারবার মনে হচ্ছে অত্র কিভাবে তার সাথে এসব করতে পারলো। এসব ভাবতে ভাবতে অনেকটাই বেলা হয়ে যায়। এত বেলা হয়ে গেছে তবুও অত্র আর আভা নিচে নামছে না দেখে অতের মা ওদের ডাকতে উপরে আসে। আভা, অত্র, তোরা কোথায়? তাড়াতাড়ি খেতে আয়। রুমে ঢুকে কাউকে দেখতে না পেয়ে অত্রের মা অবাক হয়। তারপর ব্যালকনিতে গিয়ে দেখে আভা দাঁড়িয়ে আছে। কি রে, কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? অত্রের মায়ের ডাকে আবার চমকে উঠে পেছনে তাকায়। কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন? আর তোর চোখ মুখ এমন লাগছে কেন? আর অত্র কোথায়? ওকে রুমে দেখছি না যে। অত্রের মায়ের প্রশ্ন শুনে আভা কি বলবে কিছুই বুঝতে পারছে না। আভা ভাবতে ভাবতেই অত্রের মা আবার প্রশ্ন করে। কি রে, চুপ করে আসিস কেন? আসলে মা, আপনার ছেলে সকালে উঠে কোথায় যেন গেছে, আমাকে কিছু বলে যায়নি। কি বলিস? ও তো কখনো এরকম করে না। আর যত ইম্পর্টেন্ট কাজে থাকুক না কেন, ও ঠিকই আমাকে বলে যায়। আচ্ছা ঠিক আছে, তুই খেতে আয়, অত্র আসলে জিজ্ঞেস করা যাবে যে ও কোথায় গিয়েছিল। এটা বলে অত্রের মা নিচে চলে যায়। খাবার টেবিলে বসে আবার গলা দিয়ে খাবার নামছে না, তবুও কোনো মতে অল্প একটু খেয়ে উপরে চলে আসে। আবার কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছে না। অত্র কেন ওর সাথে এমন করলো? এদিকে সারাদিন চলে গিয়ে রাত হয়ে যায়, তবুও অত্র বাসায় ফিরে না। অত্রর মা এসে আবাকে বলে। মা, অত্র তোকে ফোন করেছিল নাকি? ও তো সারাদিন বাসায় ফিরলো না, কল দিচ্ছি ফোন বন্ধ বলছে। আমার খুব চিন্তা হচ্ছে রে, ওর কোনো সমস্যা হয়নি তো? মায়ের কথা শুনে প্রথমে আমি এটা নিয়ে কোনো মাথা ব্যথা না থাকলেও এখন বেশ চিন্তা হচ্ছে। আমি কোনো রকম মাকে বুঝিয়ে সুঝিয়ে ঘুমাতে পাঠালাম, আর আমি সারা রাত একটুও ঘুমাতে পারলাম না। এখন শুধু অত্রের কথা মনে পড়ছে। আসলেও তো এভাবে নিজের জিদ ধরে রেখে অত্রের জীবন নষ্ট করার কোনো অধিকার আমার নেই। আমি অত্রের বিয়ে করা বউ, আর বিয়ে হলো একটা পবিত্র বন্ধন যেটা আল্লাহ নিজে তৈরি করে দিয়েছেন। তাই সে চাইলেই এই পবিত্র সম্পর্কে অস্বীকার করতে পারে না। আর আমার উপর অত্রের সব অধিকারই রয়েছে। সকাল হয়ে গেল, এখনো অত্র বাসায় ফেরেনি। এখন আমার নিজেরই অনুশোচনা হচ্ছে, আর একটা হারানোর ভয় আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আমার নিজের ভুলের জন্য আমি রাজ্যকে হারিয়েছিলাম, এখন এই ভুলের জন্য অত্র আমার জীবন থেকে হারিয়ে যাবে না তো? না, এটা কিছুতেই হতে পারে না। আমার আগের ভুলটা শুধরানোর সুযোগ আমি পাইনি, কিন্তু এটা আমি ঠিকই শুধরে নেব। যেভাবে হোক অত্রকে আমি ফিরিয়ে আনবই। আমার মনের কথাও এখানে আমি অত্রের জন্য ভালোবাসা অনুভব করতে পারছি। অত্র ঠিকই বলেছিল, সবার জীবনে প্রথম ভালোবাসা অনেকাংশে পূর্ণতা পায় না, কিন্তু শেষ ভালোবাসা সারা জীবন রয়ে যায়। হ্যাঁ, আমিও শেষবারের মতো অত্রকে ভালোবাসতে চাই। এদিকে বাসার সবাই চিন্তিত। সবাই অত্রকে একের পর এক ফোন দিচ্ছে, কিন্তু অত্রের নাম্বার বন্ধ। অন্যদিকে আবার করুণ অবস্থা। সে অত্রকে ছাড়া কিছুই ভাবতে পারছে না। বারবার শুধু অত্রের সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছে। আর সে এটাও বুঝতে পারছে অত্রকে ছাড়া এক মুহূর্ত থাকা তার পক্ষে অসম্ভব। তাই সে কান্না করছে আর বলছে, প্লিজ অত্র, একটা বার আমার কাছে ফিরে এসো। আমি কথা দিচ্ছি, আমি তোমার সব কথা রাখবো। এভাবে 3 দিন পার হয়ে যায়, তবুও অত্রের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। হঠাৎ দুপুরের দিকে আবার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। আভা কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে। হ্যালো, আপনি কি আভা বলছেন? জি, কে আপনি? আপনি আমাকে চিনবেন না, আমি অত্রের বন্ধু শুভ বলছি।
আদিত্যর কাছ থেকে আপনার নাম্বারটা নিলাম। আসলে ভাবি, অত্র কি হয়েছে অত্রের? কোথায় আছো ও? ও ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? আরে ভাবি, এত ভয় পাবেন না, ওর কিচ্ছু হয়নি। আপনাদের বাসা থেকে কিছুটা দূরে যে এতিমখানাটা আছে, অত্র ওখানে আছে। আমাদের কারো কথা শুনছে না, তাই প্লিজ আপনি আসুন। ওকে, আমি এক্ষুনি আসছি। ফোনটা কেটে দিয়েই আবা বাসা থেকে বের হয়ে যায়। তারপর একটা ট্যাক্সি নিয়ে ওই এতিমখানায় চলে যায়। গিয়ে দেখে সেখানে কোনো মিলাদের আয়োজন করা হয়েছে, কিন্তু কিসের মিলাদ সেটা বুঝতে পারছে না। হঠাৎ এতিমখানার একটা গাছের নিচে আভা অত্রকে দেখে ছুটে গিয়ে অত্রের সামনে দাঁড়িয়ে হাঁপাতে থাকে। হঠাৎ কেউ সামনে এসে দাঁড়াতেই অত্রের মুখ তুলে তাকায়, কিন্তু আবাকে দেখে আবার মুখটা নামিয়ে নেয়। তুমি এখানে? আর বাসার সবাই তোমার জন্য কত টেনশন করছে জানো? আমার মতো একটা চরিত্রহীনের জন্য এত টেনশন করার কি আছে? আর তুমি এখানে এসেছো কেন? এত কথা না বলে এখন চলো আমার সাথে বাসায়। সবাই তোমার জন্য টেনশন করছে। না, আমি বাসায় যাব না। আমি চাই না আমার মুখ থেকে কেউ মরে যাক বা বাসা ছেড়ে চলে যাক। দেখো, এত কথা শুনতে চাইনি। যেটা বলেছি সেটা করো, চলো আমার সাথে। বলেই আবা অত্রের হাত ধরে টানতে থাকে। এমন সময় একটা হুজুর এসে অত্রকে বলল, চলুন, মিলাদের সব ব্যবস্থা হয়ে গেছে, এবার মিলাদ শুরু হবে, তাই আপনার জন্য অপেক্ষা করছে। আচ্ছা চলুন। এটা বলে অত্র ওই লোকটার সাথে চলে গেল। আবাও অত্রের পিছে পিছে গিয়ে মিলাদে বসা লোকদের থেকে একটু দূরে দাঁড়ালো। মিলাদে বসে হুজুরটা অত্রকে জিজ্ঞেস করলো মিলাদটা কার নামে। তখন অত্র বলল, রাজ্যের নামে। দূর থেকে নামটা শুনে আবার চমকে ওঠে আর ভাবে অত্রের রাজ্যের জন্য কেন মিলাদ দিচ্ছে। মিলাদ শেষ হলে অত্র আবার সেই গাছের কাছে গিয়ে বসে। আভা গিয়ে জিজ্ঞেস করে, তুমি রাজ্যের নামে মিলাদ কেন দিলে? আজ রাজ্যের মৃত্যুবার্ষিকী। কেন, তোমার মনে নেই? তুমিই তো আমাকে বলেছিলে। অত্রের উত্তর শুনে আবার থমকে যায়। আজ রাজ্যের মৃত্যুবার্ষিকী, অথচ অত্রের কথা ভেবে ভেবে আমি এটা কিভাবে ভুলে গেলাম? তুমি যাকে ভালোবেসেছিলে এখন সে তোমার অতীত, আর আমি তোমার বর্তমান। আমি চেয়েছিলাম তোমার অতীতের সকল কষ্ট দূর করে তোমার পাশে থেকে তোমাকে নিয়ে সুন্দর একটা সংসার সাজিয়ে দিতে। অবশ্য তুমি এসব বুঝবে না, তাই এখন থেকে চলে যাও। আমি তো একা যাব বলে আসিনি, তোমাকে সাথে নিয়ে যাওয়ার জন্য এসেছি। মা তোমার জন্য টেনশন করে অসুস্থ হয়ে গেছে, তাই তাড়াতাড়ি বাসায় চলো। কি, মা অসুস্থ? কোনো ছেলে যদি এতদিন ফোন বন্ধ করে নিখোঁজ হয়ে থাকে, তাহলে তার মা অসুস্থ হবে না? এখন এত কথা না বলে তাড়াতাড়ি বাসায় চলো। আমি তোমাকে নিতে এসেছি। আমি চাই তুমি এক্ষুনি আমার সাথে বাড়ি ফিরে যাবে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। আসছি নয়, এক্ষুনি আমার সাথে যেতে হবে। আরে তুমি গাড়ির কাছে যাও, আমি চাবি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। তারপর ওরা ওখান থেকে সোজা বাসায় চলে আসে। অত্র বাবা বাসায় ফিরতেই অত্রর মা দৌড়ে অত্রের কাছে এসে হাউমাউ করে কান্না শুরু করে দিল। কোথায় গিয়েছিলি বাবা, কাউকে কিছু না বলে? তুই জানিস কত চিন্তায় ছিলাম আমরা। তোর বাবা তো অসুস্থ প্রায়, আভা তো খাওয়া দাওয়া সব ছেড়েই দিয়েছে। মা, এই দেখো আমি ঠিক আছি। সরি মা, আর এমন করব না। তুমি কান্না থামাও প্লিজ। এই দেখো কান ধরছি। থাক, অনেক হয়েছে। খেয়েছিস কেমন জানি, শুকিয়ে গেছে আমার ছেলেটা। আভা মা, তোরা টেবিলে গিয়ে বস, আমি তোদের খাবার দিচ্ছি। মা, আপনিও বসুন, আমরা সকলে একসাথে বসে খাই। অনেকদিন পর আজ সবাই একসাথে খাবার খেলাম। আজ মনটা অনেক হালকা লাগছে। অবশেষে
তাই তুমি যদি এভাবে বাসা ছেড়ে চলে যাও তাহলে তারা খুব কষ্ট পাবে। এমন ব্যবহারে আবার তো আকাশ থেকে পড়লো। আবার একটা মুচকি হেসে বলল, বুঝেছি, আমার বরটা আমার উপর অভিমান করেছে। ওকে, দোষ যখন আমি করেছি তাহলে অভিমানটাও আমিই ভাঙাবো। অত্র ফ্রেশ হয়ে এসেই শুয়ে পড়ল। আভা ফ্রেশ হয়ে এসে দেখে অত্র কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে আমার বুকে এসে শুয়ে ঘুমিয়ে পড়ো। সেদিনের ভুলের জন্য তো তোমার কাছে 1000বার ক্ষমা চেয়েছি। এখন কি আপনার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে? হুম, পা ধরে ক্ষমা চাইতে হবে না, আপাতত একটু আদর করে দিলে চলবে। কি? অত্র অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর আভা এই ফাঁকে অত্রের ঠোঁটে একটা চুমু দিয়ে ছাদে ঠিক অত্র আবার জন্য অপেক্ষা করছে, কিন্তু তার আসার কোনো নামগন্ধই নেই। একটু পর আদ্রিতা দৌড়ে এসে বলে, ভাইয়া ভাইয়া, ভাবির কি যেন হয়েছে, তুই তাড়াতাড়ি চল। কি কি বলছিস তুই? আবার কোথায়? ভাইয়া, ভাবি ছাদে আছে। আর 1 মিনিটও না দাঁড়িয়ে অত্র ছাদে ছুটে যায়। ছাদে গিয়ে আভাকে দেখে তো অত্র করা ইম্পসিবল। কি বললে তুমি?
এর শেষ ভালোবাসা।